সুপ্রিয় দর্শক মন্ডলী, চলে এলাম আমাদের অ্যাডভাইভ আয়োজিত প্রিয় মুখের চতুর্থ পর্বে। আমাদের আজকের অতিথি বাংলাদেশ সরকারের প্যারিস ফ্রান্স দূতাবাসের বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নির্ঝর অধিকারী স্যার। তিনি একাধারে নটরডেম কলেজের একজন কৃতি ছাত্র ছিলেন, সেই সাথে এখানে শিক্ষকতা করেছেন। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের খ্যাতিমান অধ্যাপক নিরঞ্জন অধিকারী স্যারের ছেলে। আমরা স্যারকে ডেকে নিচ্ছি। স্যার যুক্ত হচ্ছেন আমাদের সাথে। কেমন আছেন স্যার? এই তো ভালো আছি স্যার, আমরা আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে সত্যি খুবই আপ্লুত হয়েছি। আমরা খুশি হয়েছি যে আপনি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন। এই সময়টুকু আমাদের জন্য অনেক বড় একটি বিষয় আসলেই। আমরা আজকে আপনার সাথে বেশ কিছু সময় থাকবো, আপনার সম্পর্কে জানবো, আপনার বিচিত্র কর্মজীবন এবং সেই সাথে আপনার অনেক না জানা অধ্যায় জীবনের হয়তো আমাদের সামনে আসবে। আশা করছি আপনি আমাদের সময় দিবেন। আমাদের দর্শকের সাথে আমাদের একটি সেগমেন্টও থাকছে, দর্শক আপনাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। তো আমরা অ্যাডভাইভ নিয়ে একটি ছোট প্রোমো ভিডিও চালু করতে যাচ্ছি এখন, যেটা কিনা আমাদের দর্শকদের কাছে অ্যাডভাইভ সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা আনবে এবং আপনার কাছেও অ্যাডভাইভ নিয়ে আরেকটু ক্লিয়ারেন্স চলে আসবে। আমরা কি স্যার শুরু করবো এটি? অবশ্যই। ওকে, ধন্যবাদ স্যার। তাহলে আমরা শুরু করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা দেখে নিলাম অ্যাডভাইভ সম্পর্কে এই ছোট্ট প্রোমো ভিডিও। অ্যাডভাইভের সাথে আমরা যুক্ত আছি এই করোনাকালীন পরিস্থিতিতে ঘরে বসে সময়টাকে আমরা কাজে লাগাচ্ছি। এডুকেশনাল বিভিন্ন প্ল্যাটফর্ম এর সাথে যুক্ত করছি। আমরা শিক্ষার্থীদের বৈশ্বিক পরিমণ্ডলে যেসব ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে তাদের ভর্তি কার্যক্রম সম্পর্কে এবং তাদের সম্পর্কে আমরা জানাচ্ছি। আমাদের আজকেও একটি বিশ্ববিদ্যালয়ের সাথে একটি সেশন ছিল। আমাদের পেজে গেলেই আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন। আমরা আজকের এই অনুষ্ঠানটি বেশ কয়েকটি সেগমেন্টে ভাগ করেছি। আমরা নির্ঝর অধিকারী স্যারের সাথে সময় কাটাচ্ছি আজকে। তিনি আছেন ফ্রান্সের প্যারিসে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আমাদের প্রথম সেগমেন্ট জয় করি মহামারী। জয় করি মহামারী স্যারের কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো। স্যার নিজের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে ব্যাখ্যা দেবেন এবং আমাদেরকে অবশ্যই পরামর্শ দেবেন তার জ্ঞান থেকে। প্রথম প্রশ্নে চলে যাচ্ছি স্যার। স্যার, এখন তো আমরা জানি যে পুরো পৃথিবীতে একটি অতিমারী হিসেবে এটি দেখা দিয়েছে। তো এই সময়টায় ফ্রান্সের মতো জায়গায় বসে, যেটা কিনা হচ্ছে আমাদের ইতালির খুবই কাছে এবং ইউরোপের এপিসেন্টার গুলোর মধ্যে একটা, আমরা জেনেছিলাম যে ফ্রান্সের অবস্থা খুবই শোচনীয় ছিল। তো সেই অবস্থায় ঘরবন্দি জীবনটি আপনি কিভাবে কাটিয়েছিলেন? আপনার কেমন কেটেছিল? সকলকে শুরুতে অ্যাডভাইভের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। একই সাথে আমার নটরডেম কলেজের যারা শিক্ষক আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা। নটরডেম কলেজের যারা ছাত্র আছে, যাদের মাধ্যমে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, তাদের সকলকে আমার শুভেচ্ছা করি। আসলে এই বাংলাদেশে তো করোনার প্রাদুর্ভাবটা একটু পরে ঘটেছে, তার আগেই ইউরোপে এটার প্রাদুর্ভাব হয়েছে এবং প্রথম এই রোগটা ছড়ায় হচ্ছে এখানকার মানুষের আসলে অনেক ঘোরার বা ঘুরে বেড়ানোর ইচ্ছা অনেক প্রবল। তারা ইতালির দিকে সে সময় স্কিইং চলছিল ডিসেম্বর মাসের পর
তো সেই স্কিইং করতে অনেকে ইতালিতে গিয়েছিলেন এবং ইতালিতে এই জিনিসটা প্রথম এপিসেন্টার তৈরি হয়। আমাদের জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল, কারণ আম, যখন এখানে প্যান্ডেমিক ছড়ানো শুরু করে, তখন আমরা খালি প্রতিদিন গুনতাম যে কতগুলো মানুষ মারা গেছে। এটা কি হাজার, না হাজারের থেকে একটু কম, কোন দিন একটু কমছে, কোন দিন একটু বাড়ছে। আহ, আমরা প্রত্যেক দিন রাত 8টার সময় একটা এখানে ব্রিফিং করতেন এখানকার আম, স্বাস্থ্য অধিদপ্তরের যিনি প্রধান, তিনি ডিজি যিনি, তিনি একটা ইয়ে করতেন। সেটা দেখার জন্য আমরা অপেক্ষায় থাকতাম। তো সময়টা খুবই ভয়ঙ্কর কেটেছে, কারণ আমরা কেউই কিছু জানি না এবং কিভাবে এটা ছড়াচ্ছে, কিভাবে এটি চারিদিকে যাচ্ছে, আমরা কিছুই জানি না। আহ, এবং আমাদের সে সময় দূতাবাসেরও বেশ কিছু দূতাবাসে আমাদের আহ, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময় যায়, কারণ আমাদের আহ, জাতীয় দিবসগুলো এই সময়, বা আমরা এই সময় যেগুলো পালন করি সেগুলো এই সময়। তো আমাদের 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আহ, ইয়ে পর্যন্ত এপ্রিলে বা পহেলা বৈশাখ পর্যন্ত আমাদের একটা, পহেলা বৈশাখ বা তারপরে মুজিবনগর নগর দিবস পর্যন্ত আমাদের একটা ভালো কাজের চাপ থাকে এবং আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করতে হয়। তো এই সময়টা খুব খারাপ কেটেছে এই কারণে, আমরা নিশ্চয়ই জানি যে এই বছর বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী। আমরাও দূতাবাসে অনেক ধরনের অনুষ্ঠান পালন করার জন্য অনেক ধরনের বিভিন্ন ধরনের আয়োজন আমাদের হাতে ছিল। খারাপ লাগছিল কি, এক একটা অনুষ্ঠান আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল, এক একটা জাতীয় অনুষ্ঠান আমাদের বন্ধ হয়ে যাচ্ছিল। এই জায়গাটা ভালো লাগছিল না। আবার ভয় ছিল যে কি কখন আক্রান্ত হয়, এবং আমাদের সব সময় ভয় ছিল যে দূতাবাস সকলের জায়গা, দূতাবাসে সকলে বিভিন্ন ধরনের কাজে আসে। তো সেক্ষেত্রে কেউ জানি কোনোভাবে আক্রান্ত না হন, সেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। তো যেহেতু এটা এপিসেন্টার হয়ে গেছিল, প্রচুর মানুষ মারা যাচ্ছিলেন, প্রচন্ড ভয়ঙ্কর সময় কেটেছে। আহ, মানে প্রত্যেকেই সময়টা যে কিভাবে গেছে এটা আসলে বলে প্রকাশ করা টাফ, কঠিন ব্যাপার। বাট মানে খুব বাজে সময় গেছে, ভালো লাগেনি। আহ, এবং পরের দিকে যেটা হয়েছে, আমাদের এখানে যারা করোনা আক্রান্ত হচ্ছিলেন, আমাদের বাংলাদেশিরা যারা করোনা আক্রান্ত হচ্ছিলেন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া, এখানে যারা বিভিন্নভাবে করোনায় আক্রান্ত না হলেও অন্য কোনোভাবে করোনার কারণে তাদের চাকরি চলে যাচ্ছে, তারা কাজে যেতে পারছেন না, তারা তাদের অনেক ধরনের চাহিদা, অনেক ধরনের ইচ্ছা, অনেক ধরনের কারণ তারা দূতাবাসের কাছেই সেটা প্রকাশ করতো, তো আমাদের কাছে সেটা প্রকাশ করতো। সুতরাং আমরা জানতাম কোথায় আমাদের কোন জায়গায় কোন মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের কি অবস্থা, তাদের কোনোভাবে সহযোগিতা করা যায় কিনা, এই ধরনের চিন্তায় দেখা যেত সকালবেলা আমরা 9টার সময় অফিসে, হয়তো সরাসরি অফিসে যেতাম না, অফিস বন্ধ হয়ে গেছে যখন লকডাউন যখন ঘোষণা করা হয়েছে, তখন অফিস বন্ধ ছিল। আসলে ওই কাগজে কলমেই অফিস বন্ধ ছিল। আমরা এই কম্পিউটারের সামনে বসতাম, আমি এখন যে জায়গাটায় বসি, এই কম্পিউটারের সামনে বসে সকাল 9টায় কাজ শুরু হতো এবং এটা শেষ হতে হতে রাত 1টা 2টো বেজে যেত। যার কারণে মানে, এবং অনেক রাতে অনেকে অনেক ধরনের খবর দিত, আহ, যেগুলো আমাদেরকে গ্রহণ করতে হতো। তারপরে এখানকার ফ্রেঞ্চ কমিউনিটির সাথে যোগাযোগ করার ব্যাপার ছিল। আহ, প্রধানত আমরা গুরুত্ব দিয়েছিলাম সত্যিকার অর্থে আমাদের যারা বাংলাদেশে ছিলাম। আমরা যা চেষ্টা আমাদের ছিল আমরা সেটা করেছি, এবং আমি এটার মাধ্যমে একটা বড় জিনিস শিখেছি যে দূতাবাসে কি করতে হয় আসলে। কারণ এই অতিমারি তো আসলে 100 বছরে হয়নি, এর আগে ছিল 1920। তো এই মানে অনেক কিছু শিখেছি যে কিভাবে আসলে এই জটিল মুহূর্তে কাজ করতে হয়, মানে দূতাবাসে কিভাবে কাজ করতে হয়, বাংলাদেশের মানুষের সাথে কিভাবে কাজ করতে হয় যারা এইখানে বসবাস করে।
সত্যি স্যার প্রচুর চাপে থাকে যখন আমরা দেশের বাইরে কোনো দূতাবাসে কাজ করছেন যা তাদেরকে দেখি, কারণ ওই দেশে বাংলাদেশি যারা আছেন তাদের প্রায় সবারই তো দেখভাল করবার একটি দায়িত্ব দূতাবাসের উপরে এসে বর্তায়। তো এই জন্য সত্যি আপনাদের খুবই প্রেসার দিয়েছে এই কটা দিনে। এবং আমরা সত্যি দেশে থেকে খুব চিন্তিত ছিলাম যে ফ্রান্সে বাংলাদেশিরা যারা আছেন বা ইউরোপে যারা আছেন তাদের কি অবস্থা ব্যাপার স্যাপার নিয়ে। আহ আমরা স্যার পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নে যে জানতে চাইবো সেটি হচ্ছে এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরবর্তীতে আহ, কি করলে আমাদের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতার যে বাজার, এই বাজারে একটু এগিয়ে থাকতে পারবে বলে আপনার মনে হয়? আপনি একজন শিক্ষক ছিলেন আর আপনার অনেক শিক্ষার্থী আজকে আমাদের সাথে সরাসরি যুক্ত আছে। জানতে চাইবো যে আপনার আপনার অভিজ্ঞতা বলে আপনি কি মতামত রাখবেন এই জায়গাটায়, যে এই করোনা পরবর্তী সময়টায় শিক্ষার্থীদের একটু এগিয়ে থাকবার জন্য আপনি কি পরামর্শ দেবেন স্যার? এটা খুবই 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 ভালো প্রশ্ন। সত্যিকার অর্থে আমাদের অনেক মানুষই এরকম চিন্তায় পড়ে গেছে আমি করবোটা, আমার কি করার আছে। এবং আসলে আমাদের না মানে আমি আমার কালিগদের সাথেও বিষয়ে আলোচনা করছিলাম। সৌভাগ্যক্রমে আমি যেহেতু বাংলাদেশের ইউনেস্কোতে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের প্রতিনিধিত্ব করি, আমার পার্মানেন্ট ডেলিগেট আমার স্থায়ী প্রতিনিধির সাথে তাকে সহযোগিতা করি। এবং তারা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে, ইউনেস্কোর প্রথম 1 নাম্বার ম্যান্ডেটই হচ্ছে এডুকেশন, শিক্ষা। তো আমরা খুব কাছ থেকে দেখেছি যে কি কি নেই কোন কোন জায়গায়, এবং কত মানুষ আসলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কিভাবে বঞ্চিত হচ্ছে, এগুলো দেখেছি, বুঝতে পেরেছি। টোটাল মানে পুরো বিশ্বটার অবস্থানই বুঝতে পেরেছি, শুধুমাত্র বাংলাদেশ না, শুধুমাত্র একটা দুটো দেশ। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি আসলে না, জীবনের সবকিছু বইয়ের পড়ালেখার উপরে ভিত্তি করে কখনোই জীবনে কে কি হবে, কে কিভাবে নিজেকে তৈরি করবে, এটা সম্পূর্ণ তার নিজের উপরে ডিপেন্ড করে। বাকিরা তাকে সহায়তা করতে পারে, শিক্ষকরা তাকে সহায়তা করতে পারে, তার মা বাবা তাকে সহায়তা করতে পারে, তার বন্ধু বান্ধব। তো সেক্ষেত্রে এইখানেও যেটা দেখেছি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বা আমার বাচ্চার ক্ষেত্রে যেটা দেখেছি যে অনলাইনে তাদের ক্লাস হচ্ছে, তারা খুব দ্রুত ডিসিশন নিয়েছে যে অনলাইনে কিভাবে যাবে, কত দ্রুত যাওয়া যায়। তাদেরও অনেক ধরনের চিন্তা ভাবনা ছিল যে সকল প্ল্যাটফর্ম তারা গ্রহণ করবে কিনা, তাতে কতটুকু সিকিউরিটি মেনটেন করা যাবে, সেই চিন্তা তাদেরও ছিল। কিন্তু তারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো করেছে। এবং আমি যেটা বলবো এই সময় ছাত্ররা যেটা করতে পারে, যারা শিক্ষার্থী, যারা এখনো শিখছে, তারা যেটা করতে পারে নিজের স্কিলটাকে ডেভেলপ। ইউনেস্কোতে দেখি ডিপ্লোম্যাটরা, আমরা যেখানে একটা বা দুটো ভাষায় হয়তো একটু কথা বলি বা বলতে পারি বা বলার চেষ্টা করি, ওনারা দেখা যায় যে অফিসিয়াল যে 6টি ভাষা আছে তার মধ্যে 3টি ভাষায় তারা অনর্গল। এটা কিন্তু একটা স্কিল, এটা কাজে লাগে। যখনই আমি বিদেশে যাব, আমি যদি সেই ভাষাটা জানি, তাহলে সেই মানুষের কাছে যাওয়াটা খুব দ্রুত, খুব তাড়াতাড়ি। এমনকি কেউ যদি শুধুমাত্র মানে ফ্রেঞ্চে এখানে যেমন দেখা হলে বোঝো বোসোয়া বলে জাস্ট একটু শুরু করছে, সেটাই কিন্তু তাদের ভালো। সেই ক্ষেত্রে আমি মনে করি এখন তো অনলাইন অনেক প্ল্যাটফর্ম হয়ে গেছে, অনেক ধরনের ফেসবুক গ্রুপ হয়ে গেছে, অনেক ধরনের ইউটিউব চ্যানেল হয়ে গেছে, যেখানে ইজিলি এই জিনিসগুলো কিন্তু শেখা যায়। তো ভাষা একটা হতে পারে যে যেটা শেখা যায়, যেটা একের অধিক ভাষা রপ্ত করার চিন্তা করা যায়। এটা আমার কাছে মনে হয় একটা বড় কাজ স্টুডেন্টরা করতে পারে এই সময়। কারণ ভাষা রপ্ত করাটার জন্য কিন্তু কোনো
যে না তাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তারপরে সে ভাষা রপ্ত করবে, সেই বয়স তার হতে হবে, সেই ম্যাচুরিটি তার হতে হবে, এমন কোনো কথা না। সুতরাং ভাষা রপ্ত করতে পারি না। দুই হচ্ছে সুন্দর করে কথা বলাটা কিন্তু skill। একটা বড় স্কিল, মানুষের সামনে কিভাবে নিজেকে উপস্থাপন করব, আমরা কথা বলার সময় কিভাবে কথা বলবো। আমাদের স্যারেরা আমরা মানে ফরেন সার্ভিসে ঢোকার পরে অনেক ক্ষেত্রে শিখেছি যে এটা এভাবে বলো না, এভাবে বলো, এই বাক্যটা এভাবে বলো না, এভাবে বলো, কারণ এই বাক্যটা এইভাবে বললে তোমার দেশের ফরেন পলিসির সাথে সেটা মিলবে, নইলে তোমার দেশের ফরেন পলিসির সাথে যেটা মিলবে না সেটা তুমি করতে পারবে না। তো এটা আমি আমার জায়গা থেকে বললাম, কিন্তু আমি যদি একটু ওভারঅল দেখি যে স্কিল গুলো যদি রপ্ত করা যায়, সুন্দর করে কথা বলা, সুন্দর করে লিখতে পারা, ক্রিয়েটিভ রাইটিংটা খুব জরুরি, খুবই জরুরি। সেই নিজের থেকে লেখার অভ্যাসটা তৈরি করা, এটা কিন্তু খুব জরুরি, এবং এটা না করলে হয় না। আমরা অনেক সময় বাধাগ্রস্ত হই, আমরা চেষ্টা করি, আমরা মানুষের কাছে অনেক সময় প্রশংসিতও হই, আবার অনেক সময় নিজের কাছেই মনে করি যে না আমার তো এটা আরো ভালো হতো। তো সেই জায়গা থেকে বলছি যে কেউ যদি, ছাত্ররা যদি এটা করে যে এই সময় একটু নিজে লিখে প্র্যাকটিস করা, একটা জিনিস কিভাবে লিখতে হয়, একটা যেমন মনে করো আজকে আমরা এখানে কথা বলছি, আমার অনেক ধরনের কথা অনেক হয়তো প্রয়োজন নাই, যেগুলোর গুরুত্ব থাকবে না, বা কিছু কিছু কথা কিন্তু আমার গুরুত্ব থাকবে। আমার কোন কোন কথা গুরুত্ব হিসেবে একজন নিচ্ছে, সেটা যদি তার রিপোর্টিং মেকানিজমে সে নিয়ে আসে, সেটা কিন্তু একটা বড় অর্জন। এটা সকলে পারে না, কিন্তু এটাই ভবিষ্যতে আমাদের করতে হবে। সেটা তুমি কর্পোরেট ওয়ার্ল্ডে যাও, তুমি সরকারি চাকরিতে যাও, তুমি যেইখানেই যাও, মানে উই নিড দ্যাট। তো সেই জায়গাটা যদি আমরা করতে পারি যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট, এবং এটা একেবারেই, এটা যে সবাই একেবারে স্যারেরা ধরে ধরে শিখিয়ে দিতে পারবে আমার সেটা মনে হয় না, এবং এটা মনে হয় যে সবাই নিজের থেকেই কিন্তু শেখে। হ্যাঁ, তো সেই রকম কেউ কিছু যদি করতে পারে, আমি এখানে ফ্রেঞ্চদেরও তাই দেখেছি যে তারা বিভিন্ন ধরনের এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল এই সময়টা, যখন তারা লকডাউনে ছিল, বাসায় ছিল, গান বাজনা নিজেরা অনলাইনে করে করে শিখেছে, অনলাইনে কনসার্ট করেছে। তো এই জিনিসগুলো যদি করা যায় তাহলে আমার মনে হয় সময়টা খুব ভালো কাটবে। যেহেতু এখনো বাংলাদেশে লকডাউন না হলেও আমি বলতে পারি যে বাংলাদেশে যেহেতু এখনো অনেক জায়গায় লকডাউন করা হয়েছে এরিয়া ভিত্তিক, এবং স্কুল কলেজ এখনো খোলা না, এখনো একটা বড় সময় আমার যেমন ছাত্রদের সুযোগ হিসেবে আছে। এটাকে সমস্যা হিসেবে চিন্তা না করে সুযোগ হিসেবে আছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি তারা কিছু করতে পারে, স্কিল ডেভেলপমেন্টের কিছু করতে পারে, অনেক। খুবই সুন্দরভাবে স্যার আমাদেরকে ব্যাপারগুলো বললেন। সত্যি এখন যে সময়টা আমাদের যাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, এই সময়টায় আমাদের দক্ষতা বৃদ্ধির একটি জায়গা রয়েছে, এবং এই জায়গাটিকে যদি আমরা এগিয়ে থাকি, আমিও স্যারের সাথে একমত যে আমরা করোনা পরবর্তী সময়টায় আমরা একটু হলেও এগিয়ে রাখতে পারবো নিজেদেরকে। মানে আমার আরেকটা কথা আমি একটু যোগ করি, আসলে পড়ালেখাটা কিসের জন্য, আমরা পড়ালেখা করি কেন? মানে আমি যদি খুব সহজভাবে চিন্তা করি যে আমরা পড়ালেখাটা করি কেন, আমরা পড়ালেখাটা করি হচ্ছে একটা কারণে যে ভবিষ্যতে আমি যেন নিজেকে, আমার আমাদের বাংলাদেশিদের জন্য তো এটা একেবারে মাস্ট যে আমরা আমাদের আসলে জবের জন্য আমাদের নিজেদেরকে প্রিপেয়ার, তাই তো, যে আমি যে জবেই আমি নিজেকে প্রিপেয়ার। তো সেই প্রিপারেশনটা করার জন্য বা প্রিপারেশনটা হতে পারে যদি আমার স্কিল ডেভেলপমেন্ট, আমি কয়টা অঙ্ক করা শেষ করলাম, আমি কয়টা ইংরেজির শব্দ পড়া শেষ করলাম, এর থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে আমি কিভাবে আমার স্কিল গুলোকে ডেভেলপ করতে পারি, আমি কিভাবে কথা বলা শিখতে পারলাম, কিভাবে লেখা শিখতে পারলাম, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিভাবে শিখতে পারলাম, এগুলো নিঃসন্দেহে মানে আমি যেটা অনেক পরেও বুঝেছি, শিখেছি, আর আগে তো শিখেছি। তো আমার মনে হয় যে এটা, এবং এখনো শিখছি, এবং বুঝতে পারছি যে আমাদের খামতিটা কোথায়, মানে আমাদের কোন জায়গায় আমাদের ব্যর্থতা আছে।
স্যার, বেশ ভালো জানলাম আমরা এই ব্যাপারটি সম্পর্কে। স্যার বোধহয় এটিও অবগত আছেন যে বাংলাদেশেও শিক্ষার্থীরা এগিয়ে যাবার জন্য এই লকডাউনটাকে ব্যবহার করতে শিখেছে বলেই আমার ধারণা। কারণ ইদানিং আমরা দেখতে পাই প্রচুর অনলাইন ইভেন্টস, এবং এই ইভেন্টস এর মধ্যে তাদের অংশগ্রহণ কিন্তু চোখে পড়ার মতো। তারা বেশ শুধু জাতীয় কথাই বলবো না, ন্যাশনাল কথাই আমি বলবো না, তারা ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টসও তারা যোগ দিচ্ছে এবং সাফল্য অর্জন করে আনছে। তো আমি আশা করব যে স্যারের এই পরামর্শগুলো আমাদের জন্য কাজে লাগবে, পাথেয় হিসেবে আমরা এগুলো নিব এবং সামনে এগিয়ে যাবার একটি প্রেরণা পাবো। স্যার, আমাদের সাথে যুক্ত হয়েছেন রীতা ম্যাম। রীতা ম্যাম লিখেছেন, হ্যালো নির্ঝর, সো হ্যাপি টু সি ইউ আফটার সো লং টাইম। ম্যামকে ধন্যবাদ, ম্যাম আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার, আপনি কিছু বলতে চান? ম্যামকে ধন্যবাদ। এবং ম্যামই আসলে আমাকে পার্সোনালি যোগাযোগ করেছিলেন যে আমি আসবো কিনা, এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং দিস ইজ মাই ফার্স্ট লাইভ। আমি এর মানে করোনার সময় আমি কোনো লাইভ ইভেন্টে যাইনি। কিছু মিটিং করেছি ঠিক আছে, কিন্তু আমি অনলাইন কোনো ইভেন্ট বা এই যে ফেসবুক বলো এর মাধ্যমে যাইনি। ম্যাডামের একটা বড় ভূমিকা আছে আমাকে এখানে আনার জন্য। তো আর ম্যাডামকে খুব মিস করি, কারণ উনি আমার সিনিয়র কালিগ ছিলেন নটরডেম কলেজে। সো আমি ওনাকে অনেক মিস করি। অনেক ভালো ম্যামের সময় কাছে আমার নটরডেমে ওভারঅল কেটেছে। সো আমি মানে সেই সময়টা খুব মিস করি। এবং শুধুমাত্র রীতা ম্যাম কেন, নটরডেমের যে কোনো শিক্ষক আমার জন্য একটা বড় পাওনা হিসেবে আছেন সবসময়। তো বড় অর্জন হিসেবে আছেন যে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে। So, রীতা ম্যাডামের প্রতি কৃতজ্ঞ আমি যে রীতা ম্যাডাম আমাকে এখানে পেয়েছে। রীতা ম্যামের প্রতি আমরাও কৃতজ্ঞ। এডভাইভ পরিবার এজন্যই বোধহয় আপনাকে আজকে আমাদের সাথে পেয়েছি আমরা। ধন্যবাদ রীতা ম্যামকে আমাদের পক্ষ থেকেও। আমাদের সাথে যুক্ত হয়েছেন মুহাইমিন আসিফ স্যার, নটরডেম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। লিখেছেন, শিক্ষক ও ঢাবির বিভাগীয় বড় ভাই। না আসিফ, থ্যাংক ইউ। এবং আমার খুব ভালো লাগলো যে আমার কি বলে ছাত্র ঢাকা মানে নটরডেমে এখন পড়ায়। মানে আমি নিজেই তো অত বড় মানুষ হই নাই, আমি এখনো ছোট। তো আমার ওটা দেখে খুব ইয়ে হয়, তখন মনে হয় যে না বয়স হচ্ছে আস্তে আস্তে। আমি রিয়েলি খুশি আছি। থ্যাংক ইউ সো মাচ যে তুমি নিজেও দেখছো, এবং আমার যদি কখনো কোনো ধরনের সহযোগিতা তোমাদের প্রয়োজন হয় একদম। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অনেক মানুষ, তারা দেখছেন। আমি এখন যেতে চাচ্ছি পরবর্তী সেগমেন্টে। পরবর্তী সেগমেন্ট নারীর টান। টেকনিক্যাল টিম, পরবর্তী সেগমেন্ট নারীর টান। এই সেগমেন্টে আমি স্যারকে একটি প্রশ্ন করবো, সেটি হচ্ছে, স্যার দেশ ছেড়ে একটি ভিন দেশে আছেন, সেখানে পাড়ি জমানো এবং সেখানে আপনি দেশকে প্রতিনিধিত্ব করছেন, মানে আপনি ইউনেস্কোর একজন স্থায়ী ডেলিগেট, যেটি আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম। তো এই যে এই ব্যাপারটি, এর সার্বিক অনুভূতি কি আপনার? দেশকে যখন রিপ্রেজেন্ট করেন বৈশ্বিক পরিমণ্ডলে, তখন আপনার মাঝে কি অনুভূতি খেলা করে, বা আপনার তখন অনুভূতিটি কি হয়, সেটা আসলে আমাদের জানতে খুব ইচ্ছে করছে আপনার কাছ থেকে, কারণ আপনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন। এই প্রসঙ্গে না আমি তোমাকে দুটো স্মৃতিচারণ আগে করি, তারপরে আমার অবশ্যই, ফরেন সার্ভিসের কাজের অবশ্যই কথা স্যার, পরে বলা। অবশ্যই স্যার। আর প্রথমত হচ্ছে আমার আসলে আমি পাড়ি জমাই নাই। পাড়ি জমায় তারা যারা সরাসরি এখানে কাজ করতে চলে আসে। আমার অবস্থানটা খুবই সীমিত সময়ের জন্য। আমরা এক একটা জায়গায় ৩ বছর ৩.৫ বছর হয়তো এই সময় থাকি। সো আমি ঠিক পাড়ি জমাই নাই, বাট আমি বাইরে এসেছি আর কি। আমার পা বিদেশের মাটিতে। অবশ্যই। জি, বিদেশের ঠিক মাটিতে আছে, আছে। ঠিক আছে, সেটা ঠিক আছে। তবে আহ, আমি প্রথমেই বলি, এই দেশের প্রতি মমত্ববোধ বা নারীর টানের বিষয়টা না আমি প্রথম উপলব্ধি করেছিলাম নটরডেম কলেজে। কিভাবে আমি তোমাকে বলি, ২০০৫ সালে আমি নটরডেম কলেজে টিচার হিসেবে জয়েন করি। আমার চাকরির ১২ দিনের মাথায় আমাকে প্রিন্সিপাল স্যার ছিলেন স্বর্গগত আমাদের প্রিয় ফাদার বেঞ্জামিন কস্তা। ফাদার বেঞ্জামিন কস্তা আমাকে যখন নিলেন, আমার চাকরির ১২ দিনের মাথায় উনি বললেন যে নির্ঝর তোমাকে ১২ দিনের মাথায় পাঠালেন, তার আগেই উনি আমাকে বললেন ৭-৮ দিনের মাথায় যে নির্ঝর তোমাকে ইয়েতে লখনৌ যেতে।
লখনউ যেতে হবে, সেখানে ইংলিশ ফেস্ট হবে। সেই ইংলিশ ফেস্টে তোমাকে নটরডেম কলেজের টিমটাকে নিয়ে যেতে হবে, টিচার্স রিপ্রেজেন্টেটিভ হিসেবে তুমি যাও। আমি হঠাৎ করে আকাশ থেকে বললাম যে আমি কখনো এরকম কাজ করি নাই, এবং সেই টিমটাকে নিয়ে যাওয়া, তো 6 জনের একটা টিম ফিক্স করা হলো। সেই টিমটা আমরা গেলাম লখনউ। সেখানে আমাদের বাংলাদেশ থেকে আমরা, আর হচ্ছে নেপাল থেকে একটা স্কুল ছিল। তো আমাদেরকে ওরা, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্ট, আমাদেরকে ওরা সবসময় সামনে বসাতো, এবং সামনে বসালে আমাদের টেবিলের ওপর একটা ছোট্ট বাংলাদেশের পতাকা। এবং যখন প্রথম উদ্বোধনী অনুষ্ঠানটা হলো, তখন আমাদেরকে ওইখানে ওঠালো, এবং আমাদের একটা ফ্ল্যাগ, বড় ফ্ল্যাগ তারা দিল, পেছনেও বড় করে বাংলাদেশের ফ্ল্যাগটা ছিল। বিশ্বাস করতে পারবে না, আমি এটা একটুও বানিয়ে বলছি না, আমরা আমাদের তখন পতাকাটা দেখে না আমাদের কাছে অন্যরকম অনুভূতি হয়েছিল, যেটা দেশে থেকে হয়। সেই একই বিষয় আমি, মানে একই ফিলিংসটা, একই অনুভূতিটা আমার অ্যাম্বাসেডর স্যার যখন আমাদের বিশেষ দিবসে পতাকা উত্তোলন করে, তখন আমার একই অনুভূতিটা। এবং যখন আমাকে বিসিএস এ ভাইভা এই প্রশ্নটা করেছিল, তুমি কেন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাও, বা কি, আমি তখন বলেছিলাম যে এই অনুভূতিটা আমি বারবার পেয়েছি। এই অনুভূতি দেশের বাইরে না আসলে কেউ বুঝতে পারে। দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিরা দেশকে যে কি পরিমাণ ভালোবাসে, সেটা দেশে থেকে বোঝানো এক কথায় সম্ভব। ওই অনুভূতিটা আসলে সত্যি, কিন্তু এখানে যখন বাংলাদেশকে বারবার রিপ্রেজেন্ট করি, তোমরা দেখবে যে আমাদের, আমরা যখন মাল্টিল্যাটারাল ফোরামে বসি, আমাদের সামনে বাংলাদেশের একটা নেম কার্ড, একটা নেম প্লেট থাকে। হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্টে গেলে আমাকে দেখতেও পাবে, এরকম আছে বেশ কয়েকটা। মানে অনেকে হয়তো ভাবতে পারে, আচ্ছা তোমরা কি এইটা এই কারণে দাও যে তুমি এটা দেখাচ্ছ যে তুমি একটা বড় কিছু করলে? ব্যাপারটা কিন্তু তা না। ওই বাংলাদেশ নামটার ঠিক পেছনে আমার চেহারাটা থাকলে আমার মনে হয় যে না, আই এম ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। তো এইটার একটা আলাদা অনুভূতি হয় রে ভাই, মানে এটা আমি তোমাকে কিভাবে বুঝাতে পারবো আমি জানি না। এই অনুভূতিটা দরকার যদি আমরা সত্যিকার অর্থে দেশকে ভালোবেসে থাকি। এবং আমি বিশ্বাস করি আমার নটরডেম কলেজের ছাত্রদের কাছে আমি এইটুকু জানি যে তারা দেশকে, তারা যেহেতু দেশকে অনেক ভালোবাসে, তারা এই ধরনের অনুভূতি বারবার পেতে চাইবে, এটা খুব স্বাভাবিক। আমি একজন নটরডেমিয়ান হিসেবে আমি এটুকু বলতে পারি, আমি এই অনুভূতি বারবার পেতে চাই। আমাকে যে যতবার এই অনুভূতি নিতে বলবে, বাংলাদেশের ফ্ল্যাগটা ওঠানো, বাংলাদেশের নেম কার্ডের পেছনে থেকে বাংলাদেশ সম্পর্কে রিপ্রেজেন্ট করা, বাংলাদেশের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, এটা একটা অন্যরকম অনুভূতি। এবং যদি কিছু আনা যায় দেশের জন্য, কোনোভাবে আনা যায় বলতে, এখন বাংলাদেশের তার সেই রকম অবস্থান নেই যে আমাদের চেয়ে চিনতে মানুষের কাছে ভিক্ষা আনতে হবে। আমাদের অবস্থান বুঝিয়ে রেখে আমরা আমাদের যা চাহিদা সেটাকে নেওয়ার চেষ্টা করি, অন্যান্য দেশও যেভাবে করে আমরা ওই জায়গাটায় আমার খুব ভালো লাগে যদি আমরা কিছু পাই, কিছু অর্জন করি। জাস্ট মানে মনে করো যে মাল্টিল্যাটারাল ফোরামে আমরা কিছু বলার পরে অন্যান্যরা এসে তখন কংগ্রাচুলেট করে যে তুমি যে এই কথাটা বলছো এটা খুব ভালো ছিল। তো তখন মনে হয় যে না, আমরা বাংলাদেশি হিসেবে বাইরের ফোরামে এসেও বা বাইরের ইয়েতে এসেও পলিসি ডিসিশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছি। এটা একটা বড় বিষয়। এখন এইটা তোমরা বুঝে নাও যে অনুভূতিটা কিরকম হয়। জি স্যার, অবশ্যই এই যে দেশকে রিপ্রেজেন্ট করা, এটি আসলে ওই জায়গায় না গেলে বোধহয় পুরোপুরি বুঝতে পারবো না আমরা।
তবে তুমি আমরা বিশ্বাস করতে পারবে না, আমাদের দূতাবাসের সামনে, যখনই আমাদের দূতাবাসটা আইফেল টাওয়ার থেকে খুব কাছে, হ্যাঁ, তো মানুষ যখন ওইখানে আসে আমাদের এই সামনে দিয়ে যায়, তখন আমাদের পতাকাটা অনেক বড় পতাকা আমাদের দূতাবাসের সামনে আছে, ওইটা উঠতে থাকে। মানুষজন ওটার ছবি তোলে, হয় শুধু ওটার ছবি তোলে, অথবা নিজে দাঁড়িয়ে ছবি তোলে, বা যারা কনসুলার সার্ভিস থেকে আসেন তারা ওরকম ছবি তোলেন। ছবি তোলার পরে অনেক ধরনের কথা লেখেন যে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। আনবিলিভেবল ইস্যু, সত্যি আনবিলিভেবল। এবং আমাদের এই ভালোবাসাটা দেশের প্রতি সকলের থাকবে। আহ, যারা এখনো ছোট তাদের মধ্যে এই জিনিসটা তৈরি হবে, সেটাই আমরা চাই। আমরাও আশা করবো স্যার যে এই দূতাবাসের যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপার নিয়ে অবশ্যই শুধু নটরডেমিয়ান না, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীর মধ্যেই আগ্রহ জন্মে উঠবে এবং দেশকে যে কিভাবে তুলে ধরতে হয় বিশ্বের কাছে, সেই ব্যাপারটি নিয়ে তারা আগ্রহী হবে। আপনার এই কথাবার্তাগুলো তারা যখন শুনবে জানবে তারা অবশ্যই আরো আগ্রহী হবে। স্যার আমাদের কিছু কমেন্টস এসেছে। আমাদের এরলিন ডিক্রুজ ম্যাম লিখেছেন, নির্ঝর, নাইস টু সি ইউ আফটার এ লং টাইম, বেস্ট উইশেস ফর ইউ, কিপ স্মাইলিং অলওয়েজ। থ্যাংক ইউ ম্যাম। আমাদের একটা ভালো সময়, 5.5 বছর ম্যাডামের সাথে আমার কেটেছে। সো থ্যাংক ইউ ফর ইউর উইশ। দোয়া করবেন যেন ভালো থাকে। আরো অনেকে যুক্ত আছেন। এনামুল হাসান লিখেছেন, নাইস টু সি ইউ। তারপরে লিখেছেন জুনায়েদ আহমেদ বাবু, স্যার মিস ইউ সো মাচ। খুব সম্ভবত আপনার ছাত্র। আমার ছাত্ররা আমার মানে শিক্ষকতার একটা বড় মজা আছে রে ভাই, এটা আমি অনেক মিস করি। কারণ ছাত্ররা সামান্য কিছু যদি শিক্ষকের কাছ থেকে পায়, তারা সেটা পাগলের মতো গ্রহণ করে এবং তাকে, তার সম্মানটা সারা জীবন। আমি তোমাদের জহর স্যারের সাথে যে সেশন হয়েছিল, মালিন ম্যাডামের সাথে যে সেশন হয়েছিল, পুরোটা না দেখতে পারলেও আমি কিছু কিছু করে দেখার চেষ্টা করেছি। জহর স্যারেরটা অনেকক্ষণ দেখেছি, কারণ উনি আমারও শিক্ষক ছিলেন এবং আমি কেঁদেছি। এবং সত্যিকার অর্থেই শিক্ষকের অবস্থান মানে ছাত্রদের কাছে যে কি, তা বলে বোঝানো যাবে না। আমার ছাত্ররা আমার অত্যন্ত প্রিয় সম্পদ, যারা সারা বিশ্বে ছড়িয়ে আছে। এখন মাত্র 5.5 বছর পড়িয়েছি, বাট সারা বিশ্বে ছড়িয়ে আছে আমার নটরডেমের ছাত্ররা। তারা আমাকে খুব ভালোবাসে। তো এটা একটা বড় পাওয়া, বড় ধরনের একটা পাওয়া। আমাদের সাথে যুক্ত হয়েছেন ফ্রান্সিস এস পিউরিফিকেশন। তিনি লিখেছেন, ভেরি হ্যাপি টু সি ইউ ডিয়ার স্যার আফটার 2004। 2004 এর পরে অনেক বছর হয়ে গেল না, 16 বছর। 16 বছর পার হয়েছে। একদিন আসলে এই লাইভগুলোর কিন্তু একটা আলাদা একটা উপকারিতা আছে যে আমাদের অনেক দিন পর পর অনেকের সাথে দেখা সাক্ষাৎ হবার একটা সুযোগ তৈরি হচ্ছে, কারণ লাইভ ছাড়া তো আসলে ঠিক ওভাবে কাজের ব্যস্ততায় কাজের চাপে বিশ্বের কোথায় কে ছড়িয়ে ছিটিয়ে আছেন সেই ব্যাপারগুলোর সাথে যুক্ত থাকা হয় না। তো অনেকেই আমাদেরকে মিস করেন, যাদেরকে আমরা লাইভে আসার মাধ্যমে দেখা দিতে পারি, এরকম একটা ব্যাপার। স্যার শুনলাম আপনার কাছ থেকে দেশকে রিপ্রেজেন্ট করবার যে অনুভূতিটুকু বা আপনার যে আনন্দটুকু অনুভব করেন আপনি, সে ব্যাপারটুকু জানলাম। আমরা চলে যাব পরের সেগমেন্টে। এই সেগমেন্টটি একটু বড়। সেই সেগমেন্টে আমরা দুটো ভাগ রেখেছি, একটি হচ্ছে আপনার ছাত্র জীবন এবং আরেকটি হচ্ছে আপনার শিক্ষকতা জীবন। তো চলে যাচ্ছি আমরা পরের সেগমেন্ট, জীবন থেকে নেয়া। স্যার প্রথমেই প্রশ্ন রাখবো আপনার কাছে যে আপনি নটরডেম কলেজের যে স্টুডেন্ট হিসেবে যুক্ত হয়েছিলেন 1997 থেকে 99 সাল পর্যন্ত সম্ভবত। তো স্যার এই সময়টার যে শুরুর গল্পটা, নটরডেম কলেজে ভর্তির যে প্রথম দিনের গল্পগুলো আপনার কি মনে পড়ে? মনে পড়লে যদি একটু আমাদেরকে জানাতেন, একটু বলতেন। সবকিছু মনে পড়ে না আমার, মানে কি বলে, স্মৃতিশক্তি অত প্রবল না। না তারপরও অনেকদিন পার হয়ে গেছে, আসলে 23 বছর প্রায় আপনার প্রথম দিন থেকে।
পার হয়ে গেছে? আমার যতদূর মনে পড়ে, আমার রিটেন পরীক্ষার পর, আমাদের সময় তো রিটেন পরীক্ষা হতো, রিটেন পরীক্ষার পরে আমার ভাইবা নিয়েছিলেন মিজান স্যার, সম্ভবত ২ মিজান স্যার। আমাদের একজন মিজান স্যার ছিলেন, উনি পরে আর কলেজে ছিলেন না, অন্য কলেজে চলে গেছিলেন। উনি বায়োলজি ল্যাবের ডেমনস্ট্রেটর হিসেবে ছিলেন। আর আমাদের যে এভারগ্রিন মিজান স্যার, এই দুজন আমার ভাইবা নিয়েছিলেন আমার যতদূর মনে পড়ে। আমি যেটা, আমার স্মৃতিশক্তি যদি আমার সাথে প্রতারণা না করে, তাহলে ওনারা দুজন আমার ভাইবা নিয়েছিলেন, এবং দে ওয়ার রিয়েলি হ্যাপি অ্যাবাউট স্পিকিং ইন ইংলিশ উইথ একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে বোধহয় একটা ভুল ধরেছিলেন আমার যতদূর মনে পড়ে। এটা ছিল হচ্ছে, মানে ঠিক ভর্তির যদি কোনো স্মৃতি বলো তাহলে সেটা। আমরা ইংলিশ মিডিয়ামের ফার্স্ট ব্যাচ, গ্রুপ 8-এ আমার রোল নাম্বার ছিল 1998029। আমার যেটা বলতে পারি যে নটরডেমে 2 বছর যে আমার কেটেছে ছাত্র হিসেবে, আমি বলবো যে আমার জীবনের সবচেয়ে ভালো সময়। আর আমি যদি বলি যে সবচেয়ে ভালো সময়, এটা অত্যুক্তি। ছাত্র হিসেবে আমি নটরডেমে যে 2 বছর কাটিয়েছি, বা 2 বছরের কিছুটা বেশি সময় কাটিয়েছি, যেহেতু ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিলাম, যার কারণে এর পরেও গিয়েছি। তো এবং তারপরে আমি আবার ল্যাবের, বায়োলজি ল্যাবের ল্যাব ব্রাদার ছিলাম 4 মাস না 6 মাস। তো আমার নটরডেমের সাথে, নটরডেমে আসলে যা যা করা লাগে আমি সবই করেছি। এবং প্রথমে মনে আছে আমার ক্লাব অ্যাক্টিভিটি করবো না, আমার খুব ক্লাবের প্রতি আকর্ষণ ছিল, খুব স্বাভাবিক, খুব আকর্ষণ ছিল, কারণ আমার স্কুল জীবনেও আমি এই কাজগুলো করেছি, যার কারণে আমার ক্লাবের প্রতি খুব আসক্তি ছিল। আমি প্রথমে দাগাচ্ছিলাম আমি কয়টা ক্লাব করবো। আমার মনে আছে যে তখন আমাদের ক্লাব ছিল বোধহয় 14টা না 15টা, আমি বোধহয় 9টা ক্লাব দাগিয়েছিলাম। পরে বুঝেছি যে আসলে ক্লাব অ্যাক্টিভিটি করলে একটাই করা সম্ভব, এর বেশি না। তো ভালো করে একটাই করা সম্ভব, এর বেশি। এখন তো স্যার 23টা ক্লাব চলে এসেছে, তখন তো 14টা ছিল বা 13টা ছিল, এখন 23টা চলে এসেছে। অনেকে সবগুলো ক্লাবের ফর্মে কিনে ফেলে, কিন্তু পরে কোনোটাতেই ঠিক কন্টিনিউ করতে পারে না। এটি অনেকের অভিজ্ঞতা এটি। আমার একটা স্মৃতি মনে পড়ে হচ্ছে পরের বছরের নবীনবরণ, যেটা আমাদের আয়োজন করতে হচ্ছে, এটার একটা স্মৃতি আমার খুব মনে পড়ে। উনিও মারা গেছেন সর্বগত, আমাদের ফাদার বকুলেস রোজারিও স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল ছিলেন। ওনার দুটো স্মৃতি আমার আসলে খুব বলতে ইচ্ছে করতেছে, জানি না আমার বলা ঠিক হবে কিনা, তারপর আমার খুব বলতে ইচ্ছে করছে। অবশ্যই অবশ্যই বলো তাহলে আমি বলবো, নইলে আমি অবশ্যই 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 স্মৃতিগুলো শুনবার জন্য আছি। এই কথাগুলো কেউ জানবে না, জানার কথাও না, বলবেও না, শুনবেও না, স্বাভাবিক। আর আমি বললাম না আমার স্মৃতিশক্তি খুব কম, যার কারণে আমি এগুলো যে খুব লেখে লুখে খুব মানে আত্মজীবনী লেখা শুরু করবো সেই রকম পর্যায়ে যাওয়ার কোনো সম্ভাবনা। তো আমার ওই একটা স্মৃতি আছে যে আমরা মানে স্যার, মার্লিন ম্যাডাম, তখন আমাদের ক্লাবের মডারেটর ছিলেন হচ্ছে প্রমিলা, আর কো মডারেটর ছিলেন হচ্ছে চার্লস ফিলিপস। আমরা চিন্তা করলাম আমরা কি করব, তো আমরা নাট্য দলের থেকে একটা নাটক, আমরা নিজের একটা গান করেছিলাম নটরডেমকে নিয়ে। সেরকম একটা গান কোরাস হিসেবে, আরো একটা দুটো গান টান ছিল, আবৃত্তি ছিল, এরকম ভাবে আমাদের একটা। তো আমাকে স্যার বললেন, ফাদার বললেন যে নির্ঝর 30 মিনিটের বেশি সময় পাবো। আমি বললাম স্যার আচ্ছা স্ক্রিপ্টটা করি, দাঁড় করাই, তারপরে আমি আপনাকে টাইমের কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা স্ক্রিপ্ট রেডি করলাম। আমি
বললাম যে স্যার 30 মিনিট হতে হবে। কারণ আমরা যে নটরডেমকে নিয়ে যে গানটা করেছিলাম সেই গানটা ছিল 7 মিনিট এবং খুব মজার মজার কথা দিয়ে, এবং তুমি যদি বলো ওই গানটা লিখেছিলেন কিন্তু আমার বাবা বাহ! আমার কাছ থেকে শুনে নিয়ে যে নটরডেমে আমরা কি কি চ্যালেঞ্জের মোকাবেলা করি সেটার উপরে ভিত্তি করে গানটা করা ছিল। আমার মনে পড়ে একটা দুটা লাইন এরকম যে ক্যারমে ক্যারমে টের পাবা সব ছিল গানের লাইন আর কি, ক্যারমে ক্যারমে টের পাবা সব। হ্যাঁ, তো আমার মনে আছে বিদ্যুৎ স্যার আমাকে বারবার ওই তখনও তো ছাত্র, বিদ্যুৎ স্যার আমাকে বারবার তখন বলতে কি নির্ঝর ক্যারমে ক্যারমে টের পাওয়া না, পাইতো তো। হ্যাঁ, কাজী আলম স্যারও আমাকে এই কথা বলতে ক্যারমে ক্যারমে টের পাওয়া না। তো ওই গানটা ওরকম ছিল আর কি, খুব মজার গান ছিল, হাসির গান ছিল। সাধারণত এরকম নিজস্ব গান আমরা এর আগে করি নাই, তো ওই গানটার একটা আলাদা মজা ছিল। তো আমি আমার মানে চ্যালেঞ্জের জায়গাটা ওটা ছিল যে স্যার অনুষ্ঠানের কিছুক্ষণ আগে আমাকে বললেন নির্ঝর 30 মিনিটস, আমি বললাম স্যার 40 মিনিটস, নির্ঝর 30 মিনিটস, আমি বললাম স্যার 40 মিনিটস। এবং আমরা ঠিক 10টায় স্টেজে উঠেছিলাম, 10টা 40-এ। এই যে পাঞ্চুয়ালিটিটা শেখা, টাইমিং সেন্স কিভাবে করতে হবে, এবং ওই 40 মিনিটের মধ্যে করার জন্য আমরা বেশ কিছু থিয়েট্রিক্যাল অ্যাপ্রোচ সে সময় ব্যবহার করেছিলাম, যে আমাদের মাইক আমরা নিজেরাই সরাবো, আমাদের পেছনের জায়গাটা আগের থেকে গানের জন্য তৈরি থাকবে, ওটা আস্তে আস্তে গানের মধ্যেই ওইটা পেছন থেকে যখন নাচ হবে আগের থেকে পেছন ওটা সরিয়ে নেওয়া হবে। এই জিনিসগুলো ছিল, এবং আমার মনে আছে ওই সময় একটা মানে নতুন বছরের ছেলে এসে বলছিল আমি গান করবো। তো তখন মানে স্যারেরা আমার উপরে খুব ডিপেন্ড করেছিলেন, কেন জানি না। মার্টিন ম্যাডাম তখন বলেছিলেন আমার যতদূর মনে পড়ে, নির্ঝরকে গিয়ে জিজ্ঞেস কর। হ্যাঁ, আমি আমার কাছে এসে পাঠায়, আমি বলছি এটা পসিবল না, কেন পসিবল না, আমি একটু গান গাইতে চাচ্ছি। ভাই আমরা তো তোমাদের জন্য করছি, তোমরা তোমাদের পরবর্তী ব্যাচের জন্য যখন করবা তখন তুমি। কারণ আমাদের আসলে পুরো স্ক্রিপ্ট অনুযায়ী একটা অনুষ্ঠান ছিল, স্ক্রিপ্টের বাইরে আমরা কিছু করার ইচ্ছা আমাদের ছিল, যার কারণে যেটা হয়েছে আউটকাম যেটা এসছে সেটা হচ্ছে অনুষ্ঠানের পরে সবাই ভালোবেসেছে যে না ছোট ক্রিস্পি একটা প্রোগ্রাম। তো ফিলিপ স্যারও আমাকে তখন খুব মানে সাপোর্ট দিতেন যে না নির্ঝর যদি কোনো কিছু করে সেটা ভুল করে। আর আমার আরেকটা স্মৃতির কথা মনে পড়ে, একেবারেই আনইউজুয়াল, আমাদের তো ওই যে পুরস্কার দেয় ওই অনারেবল মেনশন নটরডেম কলেজ, আমি আমাদের সময় অনারেবল মেনশনটা পেয়েছি। তো ওই এই অনারেবল মেনশনের জন্য ভাইবা স্যারেরা নিজেরা বসে তখন আমাদের জাস্ট তার আগের দিন আমাদের একটা অনুষ্ঠান ছিল, মানে আমাদের কালচারাল ক্লাবের একটা অনুষ্ঠান ছিল। আমাকে অনুষ্ঠান শেষে ফাদার বকুল বলছেন যে রিচর কালকে একটু আইসো তো। কালকে কেন আসবো, তখন তো আমাদের মানে পড়াটরা শেষ। তো স্যার কালকে কেন আসবো, বলছি আসতে, আসবো, কালকে আসবো। স্যার কালকে কি, আমাকে সেটা তো না বললে আমি, বলে তোমাকে বলছি আসতে, তুমি আসবে। আচ্ছা ঠিক আছে, কখন আসবো, বললো যে 10টা। এসে দেখি যে সায়েন্স ক্লাবের 4 জন না 5 জন, ডিবেটিং ক্লাবের 2-3 জন, আমার বন্ধুরা আমার ব্যাচমেট বেশ কয়েকজন, সব মিলে আমরা 13 জন। হ্যাঁ, একেবারে তারা দেখলাম যে সুটেড বুটেড হয়ে একেবারে চমৎকার করে প্রিপারেশন নিয়ে মানে রীতিমত ভয়ে আওড়াচ্ছে যে হায় হায় কি জিজ্ঞেস করবো, বললাম যে কি হয়েছে, তবে তুই জানিস না, বললাম না আমাকে তো স্যার বললেন যে তুমি কালকে আইসো, আমার কালকে একটা গতকাল একটা কালচার ক্লাবের অনুষ্ঠান ছিল, তো তুমি কালকে আসো।
আমি আসছি। এবং আমি কিন্তু তখন ওরকম মানে একেবারে মানে ফিটফাট হয়েও না যে টাই টাই পরে আসবো, নর্মাল শার্ট প্যান্ট পরে যেভাবে আসে সেভাবেই। তো বলি, আজকে তো অনারেবল মেনশনের ভাইবা হবে। আমি বললাম যে, "কি বাবা, এ কিভাবে সম্ভব?" এবং আমি বললাম যে এইখানে তো আমার ডাক পাওয়ার কথা না। বলে কেন? বললাম যে কালচারাল ক্লাব হচ্ছে সবচেয়ে নতুন ক্লাব। তখন হচ্ছে কালচারাল ক্লাবের ১ বছর, মানে আমার সময় ২ বছর হয়েছে। হ্যাঁ? ৯৬ সালে কালচারাল ক্লাবের সৃষ্টি। তো কালচারাল ক্লাব তো নতুন ক্লাব। এর প্রেসিডেন্টের কি জন্য কালচারাল ক্লাবের প্রেসিডেন্টের অনারেবল মেনশন দিবে? এরকম হতেই পারে। তো তারপরে ভাইবার ডাক পড়লো। তো স্যারেরা অনেক ধরনের প্রশ্ন করলেন যে আমরা তোমাকে অনারেবল মেনশন দিতে চাই, কেন দিব? হ্যাঁ, এই ধরনের মানে হঠাৎ করে আমি কিছু অকওয়ার্ড কোয়েশ্চেনের সম্মুখীন হয়ে গেলাম। মানে অনারেবল মেনশন তারা দিতে চান, তো আমি কেন নিজের ঢাক নিজে পেলাম? তো তো এবং তারা তো আসলে সিলেকশন করছেন, তাই না? তারা তো এই যে ১৩-১৪ জন ডেকেছেন, ১৩-১৪ জনকে তো আর অনারেবল মেনশন দিলে তো এর থেকে কম দেবেন। আমাদের সময় আমাদের ৪ জনকে দিয়েছে। তো আই ওয়াজ আ লিটল বিট টোটালি আমি স্টান্ড হয়ে গেছিলাম। সেখানে টেরেন্স পিনেরো স্যার ছিলেন আমার মনে পড়ে। স্টিফেন, ফাদার স্টিফেন নামে আমাদের একজন ভাইস প্রিন্সিপাল ছিলেন সে সময়, উনি ছিলেন। আর হচ্ছে ফাদার এবং আমাকে অনেক ধরনের প্রশ্ন করলেন, ইংলিশে করলেন, বাংলায় করলেন, বা নটরডেম কলেজে নিয়ে প্রশ্ন করলেন, নটরডেম কলেজের আইডিয়াস নিয়ে প্রশ্ন করলেন, অনেক কিছু প্রশ্ন করার পরে আমাকে একটা প্রশ্ন করলেন এরকম, নটরডেম কলেজে ২টা আনইউজুয়াল, অতটা পরিচিত না এরকম ২টা গাছ আছে, তো তুমি সেটা বলতে পারো নাকি যে কোন গাছ? আমি বললাম যে স্যার একটা হচ্ছে পলাশ গাছ, সেটা আমি জানি, আর একটা স্যার, এইটুকু বলে আমি থেমে গেছি। তখন ফাদার সরাসরি নিজে বলে দিচ্ছেন এরকম যে আরেকটা শিমুল গাছ, ছোট তো চোখে পড়ে নাই, তাই না, বা ভুলে গেছো? আর না স্যার, স্যার মনে আছে ওই যে ওই আমাদের অডিটোরিয়ামের পেছনে যে গাছটা, শিমুল গাছ, ছোট তো স্যার, তাৎক্ষণিকভাবে মনে পড়ে। তো আমি যেটা বুঝতে পেরেছি ভাই, মানে স্যারেরা তো এগুলো, ফাদাররা তো এগুলো মানে পরবর্তীতে যখন আমরা নটরডেম কলেজে শিক্ষকতা করেছি তখনও দেখেছি যে অনারেবল মেনশন বা এই ধরনের প্রাইজ গুলো অনেক আগে থেকে তারা নির্ধারণ করতে থাকেন যে কাকে দেবে, এবং তারা নিজেরাও মনে করেন যে ওয়ান কাইন্ড অফ রিকগনিশন অফ পার্টিকুলার স্টুডেন্ট। তারা আসলে জানেন যে তারা কাকে দেবেন, কিভাবে দেবেন, তারা সবই জানেন, বরং আমিই জানতাম না। তো তারা জানতেন, তারা সবই ইয়ে করতেন, তো তারা আমাকে যে কত ভালোবাসতেন এটা এখন আমি বুঝি। তারা কতটা আমাকে ভালোবাসতেন যে মানে তাদের সিলেকশন অলরেডি মনের থেকে করা, আমি জানিও না, আমাকে হঠাৎ করে বললেন তুমি আসবা খুব ইনফরমালি, এবং আলটিমেটলি পরবর্তীতে দেখলাম যে আমার কাছে পুরস্কার চলে আসে। নটরডেমে মোটামুটি যা পেতে হয়, এই পড়ালেখায় খুব একটা বেশি ভালো ছিলাম বলে মনে হয় না, মিডিওকার ছিলাম, এবং মিডিওকার থাকা ভালো, খুব বেশি ভালো। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, পড়ালেখাও ভালো, ভালো করাও ভালো। পড়ালেখা সেকেন্ড থার্ডটা ছাড়া বাকি সবকিছুই মোটামুটি পাইছি, পারফেক্ট অ্যাটেন্ডেন্স, হ্যান্ড যা যা আছে সবকিছুই কপালে জুটেছে। তো যার কারণে নটরডেমের কাছে আমার ইয়ে ঋণ অনেক। স্যার আমাদের সাথে যুক্ত হয়েছেন ফারজানা হোসেন ম্যাম। ম্যাম এখন শিক্ষকতা করছেন নটরডেম কলেজে। লিখেছেন, স্যারের কথা এনডিসিতে জয়েন করার পর অনেক শুনেছি সুরঞ্জিতা ম্যামের কাছে, গুড টু সি ইউ। আমাদের ফারজানা ম্যাম বিজনেস স্টাডিজ ডিপার্টমেন্টের একজন শিক্ষক আছেন। তিনি আপনাকে দেখে প্রীত হয়েছেন, তার অনুভূতি জানলাম। থ্যাংক ইউ ম্যাম, তারপর থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর সৈয়দ নাকিব সাদি লিখেছেন, হ্যালো স্যার, সো গুড টু সি ইউ। সৈয়দ নাকিব সাদি থ্যাংক ইউ। কাছ থেকে। স্যার আমরা জানি আমাদের
বাংলাদেশের একজন খ্যাতনামা অধ্যাপক হচ্ছেন আপনার বাবা, প্রফেসর নিরঞ্জন অধিকারী স্যার। উনি বাংলার মানুষ। তো পারিবারিকভাবে তো আপনার বাংলা নিয়ে পড়ার কথাটাই আমরা সচরাচর ভাবতে পারি। ব্যতিক্রম হতেও পারে, কিন্তু নটরডেম কলেজে ইংরেজি ভার্সনের প্রথম ব্যাচের শিক্ষার্থী হিসেবে আপনি কিভাবে এলেন? মানে আপনার বাবা বাংলা নিয়ে কাজ করছেন, আপনি ইংরেজি নিয়ে পড়াশোনা করছেন, আপনার পড়াশোনার মাধ্যমটি পুরোপুরি ইংরেজিতে আবর্তিত হলো, ঢাকা ইউনিভার্সিটিতে আপনি পরবর্তীতে ইংরেজি নিয়ে পড়াশোনা করলেন। তো এই ব্যাপারটির সূচনা কিভাবে হলো? আমার বাবা আসলে এমন একজন মানুষ যিনি কোনো সময় কোনো কিছুর ব্যাপারে আমাকে কখনো কোনো ধরনের প্রেশার, ইজ সাচ এ ট্যালেন্টেড পারসন। উনি জানেন যে, আমার বাবা খুব ভালো করে জানতেন যে তিনি কতটুকু আমাকে দিবেন। মানে আমার বাবার একটা মজার বিষয় ছিল, পরীক্ষার পরে এসে বাবাকে যদি প্রশ্ন দেখাতাম, বাবা বলতেন আমি মরা প্রশ্ন দিই, কালকের জন্য প্রশ্ন। আমি বলতাম মরা প্রশ্ন মানে এই প্রশ্নটা মরে গেছে, তুমি এই পরীক্ষাটা যা দেওয়ার দিয়ে দিচ্ছ। এখন আর এই প্রশ্ন দেখে যে আমি দেখি না অনেক গার্ডিয়ান এরকম করে, এবং কি আমি কলেজে আমি শিক্ষকতা অবস্থায় আমি দেখেছি কিছু কিছু গার্ডিয়ান এরকম আছেন, এই তুই এই প্রশ্নটা ঠিক মতো উত্তর দিছিস তো বাবা? আপনার ছেলে নটরডেম কলেজে পড়ছে, তো আপনার তো খুব ভালো করে ধারণা থাকা উচিত আপনার ছেলের সম্পর্কে। মানে আমার বাবা কখনো এই কাজটা, কখনো নেভার। উল্টো বা অধিকাংশ সময় আমাকে সহযোগিতা করেছেন, আমাকে মেন্টালি বুস্ট আপ করার চেষ্টা করেছেন। তো সেই জায়গা থেকে আমার বাবা, যখন আমি ইংলিশ মিডিয়ামে যাওয়ার চিন্তা করা হলো, যখন ফর্ম পূরণের ব্যাপার আসলো, তখন বাবা খালি আমাকে একটা কথাই জিজ্ঞেস করেছিল যে দেখো প্রথম ব্যাচ তো, তোমাদের কোনো বই টই পুরোনো বই টই মিলে কিনা, আমাদের খুব কষ্ট হয়েছে সে সময়, পুরোনো বই টই মিলে কিনে পড়তে হবে, তুমি সেটা সাহস করো, চ্যালেঞ্জটা তুমি নিবা। আমি বলেছি আমি, আমার কোনো সমস্যা। তো এই এইটা একটা ইয়ে ছিল বাবা। ইংলিশ ডিপার্টমেন্টে পড়াটার এটা একটা কারণ হতে পারে, I was not so happy with my intermediate result, যার কারণে আমি যখন ইংলিশ ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তখন আমার বাবা আমাকে দ্বিতীয় কোনো সিদ্ধান্ত নিতে দেন। বাবাও বুঝতে পেরেছিলেন যে বাবা যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ডের, আমি যদি ওই জায়গায় যাই আমি ভালো, বাবার এই আস্থাটা আমার উপর ছিল। যার কারণে আসলে বাবা তখন চিন্তা করলেন যে না, যদি ইংরেজিতে পড়ে, এবং ইংরেজিতে পড়ানোর আর একটা কারণ হচ্ছে হয়তো ভবিষ্যতে জব টবের ব্যাপারে অনেকটা সিকিউর থাকা যাবে, এই কারণে হয়তো চিন্তা করেছে যে ভালো। এবং আমি মনে করি দ্যাট ওয়াজ রিয়েলি আ গুড ডিসিশন। এবং জীবনের মোড় ঘুরে গেছে ওই জায়গায়। আমি আমার বন্ধুকে একটা কথা বলতাম যে আমি তো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি, ইংলিশ ডিপার্টমেন্টে মানে যখন ভর্তি হব তখন এরকম আমার বন্ধুরা যারা বুয়েটে ছিল বা ইয়ে ছিল, তারা আমার খুব কাছের বন্ধুরা, আমাকে দুষ্টুমি করে আমি ওদেরকে খালি একটা কথা মুখ ফসকে বলে ফেলেছিলাম যে আমার সব রাস্তা খোলা। তো মানে আমি যদি এরপরে অন্য যে ধরনের জবে যাই, শিক্ষকতায় যেতে চাই তাও পারবো, সরকারি জবে যেতে চাই, খালি ডাক্তার ইঞ্জিনিয়ার টেকনিক্যাল সাইড হতে পারবো না, কিন্তু তাছাড়া সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে। তো এই জিনিসটা, বা অ্যাড ফার্ম বা কর্পোরেট ওয়ার্ল্ড, সেখানেও যাওয়ার সুযোগ থাকবে, ব্যাংকিং এও যাওয়ার সুযোগ থাকবে। সুতরাং সেই জায়গা থেকে তখন মানে আমি বলেছিলাম যে আমার সব পথ, তো which was also right, যার কারণে আমি অনেকবার লাইফের হয়তো আমার বিভিন্ন চেঞ্জ আসছে। আমি সায়েন্সে ছিলাম, আমি আর্টসে এসেছি, ইংলিশে পড়ালেখা করলাম, তারপরে আমি আবার শিক্ষকতায় প্রথমে থাকলাম 7.5 বছর, তারপরে আমি সিভিল সার্ভিসে আসলাম,
শুরুতে অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। ভালো, মানে এই চেঞ্জ গুলো এসছে তার একটা বড় কারণ, মানে আমার ইংলিশ ডিপার্টমেন্ট আমাকে অনেক কিছু দিয়েছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাওয়াও শেখায়। So, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় হাওয়াও শেখায়। আমি খুব কৃতজ্ঞ যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাওয়া খাওয়ার সুযোগ হয়েছে। স্যার, কলেজে তো আপনি নটরডেম কালচারাল ক্লাবের সাথে যুক্ত ছিলেন, সেখানে আপনি সভাপতি হিসেবে ছিলেন, ক্লাবটির প্রেসিডেন্ট হিসেবে ছিলেন। তো ক্লাবকে নিয়ে কি কোনো ছোটখাটো স্মরণীয় ঘটনা আমরা শুনতে পারি আপনার কাছ থেকে? আমি শেষ পর্যন্ত বোধহয় 3টা ক্লাব না 4টা ক্লাবে কাজ করেছি, এবং এটা 3টাই হচ্ছে এই কালচার সংশ্লিষ্ট কালচার ক্লাব, আবৃত্তি দল, নাট্য দল, আর হচ্ছে ডিবেটিং। তো এই 4টায় আমি মোটামুটি কাজ করেছি। তো পরে আসলে যেটা হলো কি, আমাদের কালচার ক্লাবটা ছিল নতুন, একেবারে নিউ, এবং কালচারাল ক্লাব এইটা এর কাজটা আসলে সার্বিক ধরনের একটা কাজের মতো। মানে আসলে আমাদের তো আবৃত্তি দল আছে, নাট্য দল আছে, তো সেখানে কালচারাল ক্লাব করলে তো কিছুটা কাজ মিলে যায় না, তাই না? তো এই ক্লাবটাকে দাঁড় করানোটা খুব চ্যালেঞ্জ ছিল। আমরা সেকেন্ড গ্রুপ ছিলাম, আমাদের প্রথম গ্রুপের ভাইয়ার নামও আমার এখন মনে পড়ছে না। উনি যখন আমি নিজে নিজেই গেছিলাম কালচার ক্লাবের, ওই সবাই ডেস্ক নিয়ে বসে না, বেঞ্চ নিয়ে, তো এখানে ফর্ম ফিল আপ করার জন্য উনি অবাকই হয়েছিলেন যে আচ্ছা তুমি করবাই ক্লাব। এবং তারপরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরেই দেখা গেছে যে আহ, আমার মনে আছে যে কালচারাল ক্লাবের কমিটি, মানে অনেক ক্লাবেরই কমিটি আমরা পরে দিই, তাই না? যে সেকেন্ড ইয়ারে আসলে পদ পায় বা কিছু। আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে থেকেই কালচার ক্লাবের পদ পেয়েছি, কারণ লোক ছিল। কারণ আমার কালচার ক্লাবের লোক ছিল তখন 9 জন, নাই। এবং মানুষের ইয়ে ছিল যে এটা যাবো কেন, গান বাজনা মেয়েরা কি গান বাজনা করবে। তো সেই জায়গা থেকে আমি যখন ক্লাব ছেড়েছি তখন আমার ক্লাবের মেম্বারের সংখ্যা ছিল 156, 156। আহ, আমার মনে আছে যে আমি মানে কিভাবে কিভাবে দৌড়ে দৌড়ে সবার আগে গিয়ে একটা সিট নিয়ে বসতাম, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে কালচার ক্লাবে জয়েন, এটা এইটা করতে পারে, এটা এইটা করতে পারে, তোমার এই কাজে লাগবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কথাবার্তা বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করে। তো সেই উদ্বুদ্ধকরণটা কাজে লাগছে আমাদের পরবর্তী ব্যাচে। মানে আমরা যখন ইয়ে করেছিলাম, আহ, সেই ব্যাচে আমাদের 156 জন মেম্বার্স, এবং ওই ব্যাচের মাধ্যমে আমরা প্রথম কালচারাল ফেস্ট নামাই। তো এই কালচারাল ফেস্ট নামানোটা একটা নতুন ক্লাবের জন্য, যেমন অন্যান্য ক্লাবের জন্য এগুলা খুব রেগুলার ইস্যু, যে একটা ইন্টার কলেজ কালচারাল, একটা ইন্টার কলেজ ফেস্ট, কিন্তু তখন আমাদের জন্য এটা একেবারেই নতুন ইস্যু ছিল। সবাইকে বোঝানো, এক ফার্মের কাছে গিয়ে সেখানে তাদেরকে বোঝানো চ্যালেঞ্জিং ছিল। এবং যারা আমার সে সময় সেই কালচারাল ক্লাব করতো রে ভাই, তারা কিন্তু এখন অনেক বড় বড় জায়গায় আছে। হ্যাঁ, এবং তুমি শুনলে খুব অবাক হবে, আমার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট ছিল তানিমার মিনারুল মান্নান। ও মানে আমার পরের টার্মে, আমি শেষ করার পর, তো সেই তানিম এখন সিডনিতে আছে, এবং সেখানে সে আম, বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশের নাটক, বাংলাদেশের ইয়ে এগুলো ওখানে রিপ্রেজেন্ট করে, ওখানে করে। আহ, এবং অ্যাপার্ট ফ্রম হিজ রেগুলার জব, রিসেন্টলি দেখলাম যে গুপি গাইন বাঘা বাইন, সেখানে সে বাঘা বাইন হয়েছে, ওখানে সে মানে রীতিমতো থিয়েটার করছে। এবং একই সাথে সে একজন ভালো কম্পিউটার ইঞ্জিনিয়ার। আমাদের আরেকজন সভাপতি ছিল
ওয়াহিদ ইবনে রেজা। ওয়াহিদ ইবনে রেজা তো আমাদের কলেজেও পড়ে এসেছিল, এবং ও তো এখন ওর কাজ রীতিমতো তো বিদেশে চলে গিয়েছিল। ও আমরা পরে একটা সময় আমরা নিজের একটা অর্গানাইজেশনও করেছি 5 বছর, স্বপ্ন নাম। আহ, এটা আমরা কাজ করেছি একসাথে। সেই ওয়াহিদ, ঈসা আমাদের ইয়ের একজন সভাপতি ছিল। ঈসা এখন মাইক্রোসফটে একটা বড় দায়িত্ব পালন করে। ওয়াহিদের কাজ রীতিমতো ইয়েতে এসছে, অস্কারের জন্য নমিনেটেড, এবং সে এখন বাংলাদেশের ইতিহাস নিয়ে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা অ্যানিমেশন ইয়ে বানাচ্ছে। অনেক বড় কাজ করতে পারে। হলিউডে আছেন এখন। তোমার, হ্যাঁ, এবং তোমাদের স্পেস ক্লাব বলে একটা ক্লাব, ওর একটা এরকম লাইভ নিউজ, এবং আজকেও আবার কোথায় জানি লাইভে যাবে মানে। তারপরে আমাদের ক্লাবের অন্যতম আমার প্রাণ শক্তি একজন ছিল, সে হচ্ছে রুম্মান রশিদ খান। রুম্মান রশিদ খান হচ্ছে তোমাদের আহ, আহ, পরে প্রথম আলোর সাথে কাজ করতে, এখন মাছরাঙা টিভির সাথে আছে। তারপরে আরো বেশ কয়েকটা অর্গানাইজেশনের সাথে আছে, এবং এখন তো সে অনেক বড় চিত্রনাট্যকার। বিয়ের যে চিত্রনাট্যটা কি জানো, যাই হোক, ওই যে এখন বেশ কয়েকটা চালু যে ফিল্ম, সেই ফিল্মগুলারও সে ইয়ে লেখে। এর আগে আনন্দ পাতায় লিখত। অসাধারণ মেধাবী একটা ছেলে। আমি এদেরকে দিয়ে যে কালচারাল ক্লাবটা দাঁড় করাতে পেরেছিলাম তখন, এটা আমার একটা বড় ভাব ছিল, নো ডাউট। মানে কালচারাল ফেস্ট করা, এবং সেই ফেস্টের প্রকাশভঙ্গিটা ছিল ভিন্ন। প্রত্যেকটা এরকম না যে এসে গানের প্রতিযোগিতা হচ্ছে একটা রুমে, গান করলো, নাচের প্রতিযোগিতা হচ্ছে আরেক রুমে, নাচ করলো, এরকম করিনি। আমরা বলেছি যে প্রত্যেকটা দল একটা করে এসে অনুষ্ঠান আমাদের সামনে করবে, এবং আমরা কাঙ্ক্ষিক, আঙ্গিক, যান্ত্রিক, বাচিক, এই 4টা ক্ষেত্রে তাদেরকে বিচারকেরা নাম্বার দেবে। তার উপরে ভিত্তি করে চ্যাম্পিয়ন, রানার আপ এগুলো হবে। আমার নটরডেম কলেজের টিম সেখানে রানার আপ হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভবত ইস্পাহানি গার্লস কলেজ, রানার আপ হয়েছিল হচ্ছে নটরডেম কলেজ, তাও আর ফিকারুন্নেসার সাথে যৌথভাবে। তো ওই ওই প্রতিযোগিতাটা আয়োজন করার সময়, ওই ধরনের একটা ডিফারেন্ট আইডিয়াটা আয়োজন করার সময় আমাদের মানুষকে বোঝাতে অনেক কষ্ট হচ্ছে। সেখানে আমি মানে আমাদের প্রমিলা ম্যাডামের কাছে এবং চার্লস ফিলিপ স্যারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা যেভাবে সে সময় সহায়তা করেছে, আনবিলিভ। এবং আমরা জায়গা দিতে পারি না মানুষকে, মানে আমাদের অডিটোরিয়ামে অনুষ্ঠান, মানে আমরা যেটা হয়েছে কালচারাল ক্লাব তখন অনুষ্ঠান করলে জায়গা দেওয়া, ওই সময় যখন ফেস্ট করেছি তখন ফেস্টে আমাদের রীতিমতো মানে টিকেট সিস্টেমে, টিকেট মানে টাকা দিয়ে টিকেট না, কার্ড সিস্টেম আমাদেরকে মানুষকে ঢোকাতে হয়েছে, যে কার্ড সিস্টেম নইলে এন্ট্রি, কারণ বসার জায়গা। তো সেই ইয়েগুলো, এবং সেই সেখান থেকেই আমরা আবার একটা জাস্ট ইয়ের পরপরই যে আমরা যে এত সুন্দর একত্রে একটা টিম ছিলাম, সেই টিম মিলে আমরা আবার স্বপ্ন একটি সৃজনশীল প্রত্যয় নামে একটা অর্গানাইজেশন দাঁড় করিয়েছি। সেই অর্গানাইজেশন 5 বছর কাজ করেছে, 5 বছর 6 বছরের মতো কাজ করেছে। তারপরে যেহেতু আমাদের সবাই মেধাবী, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, আলটিমেটলি সেটা আর কন্টিনিউ করে। বাট যতদিন আমরা কাজ করেছি, আমরা নাটক করেছি, মহিলা সমিতিতে নাটক করেছি, নতুন শিল্পকলা একাডেমিতে নাটক করা পর্যন্ত আমাদের ইয়ে ছিল 2010 পর্যন্ত। 2005 থেকে 2010, 2000 থেকে 2005 এই সময়টা আমরা ওখানে কাজ করেছি, এবং আমাদের সেই কাজটা জীবনে কাজে লেগেছে। মানে এই যে ম্যানেজারিয়াল, এই যে তোমরা এই জিনিসটা করছো না, যে এডভাইস বা ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং এন্ড রিলেশনস ক্লাব, এগুলো কিন্তু কাজে লাগে রে ভাই। এই যে এক একটা অনুষ্ঠান আয়োজন করা, একটা ইয়ে আয়োজন করা, এগুলো পরবর্তীতে জীবনে কাজে লাগে। আমার যেমন এখনো কাজে লাগছে। আমি যেটা অনেক সহজে পারি, সেটা অনেকের কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। কেন? কারণ আমি কাজটা আগে করে আসছি। সো এই ক্লাব অ্যাক্টিভিটি বলো, বা এই বিভিন্ন ধরনের ম্যানেজারিয়াল কাজে নিজেকে ইনক্লুড করার কথা বলো, এগুলো জীবনে কাজে বড় কিছু আয়োজন করতে।
জি স্যার, আমরা এটিও জানি যে আপনি কালচারাল ক্লাবের একজন আজীবন সদস্য সেভাবে সম্মানিত হয়েছেন। কালচারাল ক্লাবটিকে তুলে একদম দাঁড় করিয়ে দেওয়া এবং এখনো পর্যন্ত ক্লাবটি সাফল্যের সাথে তাদের পথ চলা অব্যাহত রেখেছে। আমরা দেখি যে কালচারাল ক্লাবের যে প্রোগ্রামগুলো হয় খুব সুন্দর হয় এখন। তারা বেশ তাদের দক্ষতা দিয়ে তারা অনুষ্ঠানটিকে খুব প্রাণবন্ত করে রাখতে পারে। তো স্যার আমরা চলে যাবো আমাদের পরবর্তী সাব সেগমেন্ট শিক্ষকতা জীবনে। আপনি নটরডেম কলেজে ৫ বছর শিক্ষক হিসেবে ছিলেন। তো এই ৫ বছরে নটরডেম হিসেবে শিক্ষক হিসেবে থাকার পর সেখানে আপনি যখন দেখলেন যে আপনার কলেজ, আপনার আঙিনা, ২ বছরের বেশি সময় আপনি এখানে ছিলেন। একই কলেজে শিক্ষকতা হিসেবে যখন নিজের জীবন শুরু করলেন, কেমন লাগলো? তখন মানে কেমন মনে হলো যে আমি তো এই কলেজেরই স্টুডেন্ট ছিলাম, এখন এখানকার টিচার। আপনার মধ্যে কি অনুভূতির তারতম্য হয়েছিল? একটু পার্থক্য কি এসেছিল? নিশ্চয়ই। আর যে জায়গাটায় আমাদের ওই যে বলে আমার সবচেয়ে মজা লেগেছিল হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা হাতে। ওইটার উপরে তো আমাদের সকলের আকর্ষণ থাকে ছাত্রকাল, যে ওইখানে কোনো লাল দাগ পড়ে কিনা। তো সেই অ্যাটেন্ডেন্স শিটটা আমার খুব মানে ওটা যখন নিজের হাতে আবার ধরেছি খুব ভালো লেগেছে, no doubt। এবং আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমি নিজে কখনো গ্রুপ ওয়ানের ছাত্র ছিলাম না, আমাকে প্রথম পড়াতে হয়েছিল গ্রুপ। এবং নটরডেমে পড়ানোটা কিন্তু অন্তত ইংরেজি পড়ানোটা, ইংলিশ পড়ানোটা, বিশেষ করে সায়েন্সের ছাত্রদের খুব চ্যালেঞ্জ। কেন বলতো? তাদের যে ব্যাপারগুলো গ্রুপ 1 এর সায়েন্স আমাদের তো আগে ব্যাপারটি যেটা চালু ছিল সেটা হচ্ছে সবচেয়ে তুখোড়দের একটি আড্ডাখানা ছিল এখানে এবং নো ডাউট নটরডেমের মানে মানে আমাদের বলাই হতো গ্রুপ ওয়ান গ্রুপ সেভেন আগে ভালো, তারপরে মাঝখানে। তারপরে অন্যদের ব্যাপারটা আসতো। তো কারণটা হলো এটা গ্রুপ ওয়ান গ্রুপ সেভেন বলে না, আমি নটরডেম কলেজের ছাত্রদের অ্যাজ আ হোল বলি। ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা তখন ছিল বা এখনো যতটুকু আছে আমি জানি না, যেহেতু এখন আর ইয়ে করি না, এই বিষয়গুলো তারা জানে, তারা এই জিনিসগুলো এই বিষয়গুলো আগে থেকে শিখে এসেছে, তাদের কাছে দিজ আর নাথিং নিউ। আমি তোমাকে একটা খাতা দেখার গল্প বলি, তাহলে তুমি বুঝতে পারবে যে চ্যালেঞ্জটা কিরকম। গ্রুপ ওয়ানে কুইজের খাতা দেখেছি, তো খাতা দেখার রেজাল্ট দিচ্ছি, তো আমরা এরকম নাম্বার বলছি যে 60, 65, 70, 60, 65, 70, 85, 60, 65 এরকম। তো বলা হলো কে হাইয়েস্ট পেয়েছো, তো একজন দাঁড়ালো বললো যে স্যার আমার নাম জয়, আমি পেয়েছি। জয় খুব ভালো কথা, কংগ্রেচুলেশন, আমি তোমাকে শুধুমাত্র 80-র উপরে দিয়েছি, নিশ্চয়ই কোনো কারণে দিয়েছি, তো তুমি আশা করি তুমি ভালো। দ্বিতীয় পরীক্ষায় আবার ওরকম খাতা দিয়েছি, 60, 65, 70, 60, 65, 70, 87, 60, 65, 70। তো তখন বললো কে ভালো করেছে বা কারা ভালো করেছে, হাইস্ট নাম্বার গুলো কিরকম ছিল। তখন আবারও জয় দাঁড়ালো এবং তখন বাকি ছেলেরা, যেহেতু আমি তখন নতুন শিক্ষক, নতুন মানে বয়স কম, মানে খোঁচা দিয়ে ছাত্ররা বলছে স্যার আপনার প্রিয় ছাত্র জয়। হ্যাঁ, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে জয়, থ্যাংক ইউ সো মাচ। তৃতীয় পরীক্ষা থার্ড কুইজ, 60, 65, 70, 60, 65, 70, কয়জন কে হাইয়েস্ট পেয়েছো? তিনজন দাঁড়ালো, কত পেয়েছো? আমি 70 পেয়েছি। আচ্ছা, এবার কেন 85 বা 87 এ ধরনের নাম্বার উঠলো না? তারপরে সবাই দেখি যে মুখ কাচুমাচু করে। আমি জয়কে দাঁড় করালাম,
যে জয় কি খবর তোমার? স্যার আমার টাইফয়েড হয়েছিল, আমি পরীক্ষা দিই। ভালো করে শুনো। তারপর একদিন আমার কাছে একটা ফোন আসলো, স্যার আমি বুয়েটে চান্স পেয়েছি স্যার, আমার নাম জয়। আমি বললাম যে জয় আমি জানতাম তুমি বুয়েটে চান্স পাবা, এটা নাথিং খুব বড় কিছু, বাট কংগ্রেচুলেশন তুমি বুয়েটে। স্যার আমি কততম হইলে আপনি খুশি হন? আমি বললাম যে জয় আমি তো জানি না সে ইলেকট্রিক্যাল না কম্পিউটারে চান্স পেয়েছে, আহ, কি ব্যাপার স্যাপার, আমি কি বলবো, তার তো মন খারাপ হতে পারে তাই না? তা আমি এই জন্য তাকে কিছু বলছিও না, কিছু ইয়ে করছি না, আমি বলছি যে জয়, বলো তুমি যে তোমার কি স্যার আপনি বলেন আমি কততম হইলে আপনি খুশি? আমি বললাম, দেখ জয় বেশি বাড়াবাড়ি করবি না, তুই ফার্স্ট হইলে আমি খুশি। স্যার আমি বুয়েটে ভর্তি পরীক্ষা first হয়েছি। পরে জয় বুয়েটে টিচার হিসেবে জয়েন করেছিল, এখন আমেরিকায় পড়ছে, পিএইচডি করছে আজকাল। তো নটরডেম কলেজের ছেলেদের কোয়ালিটি, এদেরকে পড়ানো খুব টাফ। সেই ক্ষেত্রে এমন কিছু বলতে হয় যেটা তারা জানে না। তো আবার আমি সবার কথা এক বলবো না, আবার আর্টসে আর একটা ডিফারেন্ট সিনারিও আমি পেয়েছিলাম যে আহ, অনেক ক্ষেত্রে এরকমও স্টুডেন্ট পেয়েছি, এই তুমি কিছু বুঝছো, তাকিয়ে থাকো। বোঝো নাই, তারপরে দেখতে হচ্ছে। কি বুঝছো, তারপরে দেখতে হচ্ছে। কি বোঝো নাই, তারপরে এই সেম কনস্ট্যান্ট এক্সপ্রেশন দিতে হবে। তাদেরকে ভাঙা, তাদেরকে ভেঙে তাদের কাছ থেকে এই জিনিসটা আদায় করা যায় আমি বুঝছি বা আমি বুঝি না। এটাও সো নটরডেম কলেজে সকল ধরনের একটা চমৎকার একটা জায়গা। এখানে এই জায়গাটায় অন্তত শিক্ষকরা এটা বলতে পারবেন না যে আমি ভালো ছাত্র পড়ায় ভালো রেজাল্ট করি। No, এখানে ভালো ছাত্রও আছে, খারাপ ছাত্র আছে। আবার অনেকে সায়েন্সের ক্ষেত্রে অনেকে এখানে এসে বুঝে সে খারাপ ছাত্র, তার আগ পর্যন্ত সে বুঝে না। কারণ তার আগে অনেক সময় অনেক জ্ঞান ছিল অনেকটা মুখস্থের, কিন্তু এখানে এসে যখন তাকে একটা ডিফারেন্ট সিনারিওতে এসে পড়তে হলো, তখন সে বুঝে যায় যে মানে আই হ্যাভ টু ডু সামথিং। আমি মনে করি যে সায়েন্সের ছেলেরা নিশ্চয়ই তাদের ক্যালকুলাস পরীক্ষার কথা মনে করবে, যে আহ, আমাদের সময় হতো, আমি জানি যে আমার পরেও হয়েছে। আমি জানি যে জহর স্যার কোয়েশ্চেন করতেন হচ্ছে উনি নিজে অঙ্ক বানাতেন, বানিয়ে যেটার আনসার যেখানে গিয়ে উনি শেষ করতেন ওইটাই আনসার। তো ওই পরীক্ষাটায় কে ভালো করতে পারবে বা ওই পরীক্ষাটা কয়জন পাশ করতে পারবে তা নিয়ে গিয়েছে। দিস ইজ নট ওই জিনিসটা এখনো বিশ্বাস করি। স্যার আমরা জানি যে ইংলিশ ক্লাব তৈরি হয়েছিল মোটামুটি আপনার অনেকটা অবদানের পরে। আপনি ইংলিশ ক্লাবের প্রতিষ্ঠাকালীন মডারেটর ছিলেন। আসলে এইটার যে অনুপ্রেরণাটুকু, এটা কি আপনি সেই নেপালের যে কন্টেস্টের কথা বললেন সেখান থেকে কি আপনার মনে হয়েছে নটরডেম কলেজে একটা ইংলিশ ক্লাব থাকা উচিত? আমি বলি নাই এটা, মানে ক্লাব থাকা উচিত কি উচিত না এটা আমি বলি না, এটা ফাদার বেঞ্জামিন বলেছে। হ্যাঁ এটা আমি বলি নাই। আহ, কারণ নতুন কোন ক্লাব তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কি বলে যে স্বাভাবিকভাবেই একটু ইয়ে থাকে, বাধা অনেক থাকে। অনেক নিয়ম কানুন থাকে, বাধা থাকে। অনেক নিয়ম কানুন থাকে, আর মানে প্রতিটা ক্লাবের নিজস্ব আর্থিক সঙ্গতির ব্যাপার আছে, হ্যাঁ, অনেক ক্লাব ফান্ডিং ইস্যুর এর ব্যাপারটা। যেখানে পাচ্ছে। তো কারণ নটরডেম কলেজে ওই ইউনিক সেন্সটা আছে যে এখানে কিন্তু এমন না যে কলেজ তোমাকে আলাদাভাবে টাকা দিয়ে দিচ্ছে টু রান ইউর ক্লাব, ইউ হ্যাভ টু রান ইউর ক্লাব অন ইউর ওন, তাই না? তো সেই জায়গা থেকে নিঃসন্দেহে এই আইডিয়াটা পুরোপুরি আমাদের ফাদার বেঞ্জামিনের। এবং ফাদার বেঞ্জামিন যখন এই টিমটাকে নিয়ে গেলাম আমি দেখলাম যে ওরা কি কি করে, ওইখানে দেখলাম যে ওরা মানে ইংরেজিটা শেখার জন্য কি কি করছে। শুধু ডিবেটিং, ডিবেটিং তো একটা part। তো ওরা
এক্সটেম্পোর স্পিচ, তারপরে হচ্ছে তোমার প্রেজেন্টেশন, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টার্ন কোট নামে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা ওরা ওইখানে আয়োজন করেছে। ওইগুলো দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম। আমি এসে স্যারকে রিপোর্ট করেছিলাম যে স্যার এই জিনিস, ফাদারকে রিপোর্ট করেছিলাম যে এই জিনিস ওখানে হয়েছে। তখন ফাদার আমাকে বললেন যে নিশ্চয় কান ইউ স্টার্ট আ ক্লাব লাইক দ্যাট। আমি নামের ব্যাপারে আমার স্যারের সাথে একটু আপত্তি ছিল। স্যার বলেছিলেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমি বলেছি স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নামটা দিলে লিটারেচার বাদ। তো সেক্ষেত্রে আমি তখন বলেছিলাম যে নামটা স্যার এনডিইসি শুনলে ভালো লাগবে, কারণ এনডিএসসি আছে, এনডিসিসি আছে, এনডিডিসি আছে, তাহলে এনডিইসি নাই, তো এনডিইসি হলে খারাপ লাগবে, কিন্তু এনডিইএলসি হয়ে গেলে কেমন কেমন জানি লাগে। তো তখন স্যার বললেন যে তুমি এই ক্লাবটার দায়িত্ব নিও। আমি বললাম যে স্যার আমি তখন আই ওয়াজ দ্য জুনিয়র মোস্ট টিচার অফ নটরডেম কলেজ, এবং আমি নটরডেম কলেজে ঢুকেছি যখন আমি অনার্স পাস করেছি তারপর। সো আমি তখন স্যারকে বললাম যে স্যার এটা আমার বোধহয় দায়িত্ব নেওয়া ঠিক হবে না। তখন ফাদার আমাকে একটা ধমক দিলেন, ধমক দিয়ে বললেন যে আমি জানি কাকে কি করতে হবে। তো আমি বললাম যে স্যার আমি কি একাই করবো? তখন বললো যে না, আমার সাথে উনি ফাদার কমল রোজারিওকে দিলেন, যিনি এখন আমাদের ময়মনসিংহ এর নটরডেম কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তো ফাদার আমাকে একেবারে চার পর্যায়ে কমল আমাকে মানে কিভাবে একটা জুনিয়র ছেলেকে গার্ড করে আদর করে মানে কাজ করতে হবে, বিইং দ্য কো-মডারেটর, উনি সেটা দেখিয়ে দিলেন এবং উনি আমাকে মানে যার পণ্যই আমাকে আদর, এবং আমরা দুজনে মিলে চেষ্টা করেছি ক্লাবটাকে দাঁড় করিয়ে দিতে। এবং তারপরে সেখানে সুরঞ্জিতা ম্যাডাম দায়িত্ব নিয়েছেন আমার পরে, এবং আমি মনে করি যে আমার থেকে ভালো হাতে এখন ইংলিশ ক্লাব আছে, বা এখন কেন এত বছর ধরে ইংলিশ ক্লাব আছে, আমি তো 5 বছর বা 4 বছর চালিয়েছি। এবং ওইখানে আমি তোমাকে বলি যে এই ইংলিশ ক্লাব করার পেছনে আরো একটা বুস্ট কাজ করেছে, যে 6 জন ওখানে গিয়েছিল, মানে যে 5 জন আমার সাথে টিম হিসেবে গিয়েছিল, একজন হচ্ছে চমক, ও এখন নেভিতে আছে, সাজিদ, সাজিদ ডাক্তার, ময়ূকও ডাক্তার, ময়ূক এখন সুইডেনে আছে, সাজিদ জাপানে ছিল, এখন এই মুহূর্তে কোথায় আছে আমি বলতে পারবো না, ভুলে গেছি। তারপরে জাহিদ, জাহিদ ওয়াজ আ ট্রেমেন্ডাস স্টুডেন্ট, জাহিদকে নিয়ে খুব একটা মজার গল্প আছে আমাদের ওই ইয়েতে। জাহিদ, সো আর হচ্ছে আমাদের আরেকজন ডাক্তার, ওকে নিয়েও আমরা খুব মজা করেছি, গ্রুপ 6 এ ছিল। ওরা যে 5 জন, ওদের কন্টিনিউয়াস একটা বুস্ট ছিল, ওরা আমাকে সহায়তা না করলে আমি ইংলিশ ক্লাব করতে পারতাম না। তারপরে ব্যাচগুলো তো প্রচন্ড সহায়তা করেছে, এবং 1 বছরের মধ্যে ইংলিশ ক্লাব সবচেয়ে বড় ক্লাবে পরিণত হয়েছে। তো এখনো পর্যন্ত স্যার এটা আমরা দেখি যে নটরডেম ইংলিশ ক্লাবের সদস্য সংখ্যা অনেক বেশি, অন্য যে কোনো ক্লাবের যেহেতু ইংলিশ ক্লাবটা সায়েন্স আর্টস কমার্স তিনটা পার্টেই কভার করে, যার কারণে এটা স্বাভাবিক, এটা এমন কোনো ইস্যু না যে ইংলিশ ক্লাব, আর সবাই কিন্তু এটা ভাষার ব্যাপারে সকলের আগ্রহ আছে। আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ করতাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে টিচার নিয়ে আসতাম, তাদেরকে দিয়ে ওয়ার্কশপ করাতাম টু লেট দেম নো। আমরা তো সেই জিনিসগুলো এখনো চালু আছে। তো আবার ওরা ইংলিশ ফেস্ট, যেটা আমি ইংলিশ ক্লাবকে দিয়ে করাতে পারি নাই, কারণ তখন আমার আবার একটা প্রেশার ছিল, শিক্ষার মানোন্নয়নের সম্মিলিত প্রচেষ্টা নামে আমাদের আরেকটা সেইটার একটা বড় দায়িত্ব আমাকে পালন করতে হতো। ওখান থেকে আমরা একটা ইংলিশ ফেস্ট করেছি, সো সেটার সার্বিক দায়িত্ব ইংলিশ ক্লাব পালন করেছে রিগার্ডিং সাবস্ট্যান্টিভ ইস্যু, যে প্রতিযোগিতাগুলো কিভাবে হবে, কিভাবে কি। তো অনেকেই জানে না যে বাংলাদেশে স্পেলিং বি, কিন্তু স্পেলিং বি প্রতিযোগিতা যেটা আমরা বলতাম স্পেল মাস্টার, সেটা কিন্তু সবার আগে নটরডেম কলেজে করেছে।
সেটা কিন্তু ওই যে পরে কি হরলিক্স স্পেলিং বি না কি জানি দেখি, যেটা তারা আয়োজন কিন্তু পরে, বাট তাদের প্রচার বেশি হয়েছে। কারণ আমাদের ফাদার বেঞ্জামিন একটা কথা বলতেন, আমি বলতাম যে ফাদার আমরা কি এরকম করবো কিনা, ফাদার আমাকে বলতেন দেখো নির্ঝর, পুষ্প আপনি তার সুবাস ছড়ায়। আমি ফাদারের সাথে অনেক সময় মানে কি বলে আর্গুমেন্টও করেছি যে ফাদার সবসময় কিন্তু পুষ্প তার আপনি সুবাস ছড়ায় না, একটু পুষ্পটাকে দেখাইতে হবে। ফাদারের ফাদার তখন বলেছিলেন যে না, আমরা করতে থাকি, আস্তে আস্তে এটা এমনি হয়ে। তো প্রথম স্পেলিং বি আমরা করি ইংলিশ ক্লাব থেকে, প্রথম ইংলিশ অলিম্পিয়াডও আমরা সারা বাংলাদেশ। তো এখন তো এগুলো ইংলিশ অলিম্পিয়াড অর্জন। আলাদাভাবে তৈরি হয়েছে, ডেইলি স্টার সম্ভবত এর পৃষ্ঠপোষকতা করছে। ডেইলি স্টার এখন তারপরে হচ্ছে তোমার আবার এবং এই এই সূত্রে আমার অন্যান্য কলেজের সকলের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এটি আসলে খুবই ভালো একটি ব্যাপার যে ক্লাবিং এর সাথে যুক্ত থাকার কারণে একটি লিংক আপ তৈরি হয় সব জায়গায়, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এটি শেখার অবশ্যই উচিত মনে করি। তো ওই ওই ইয়ে থেকেই আমি বলি যে ওই ফেস্টটা আমরা আয়োজন করেছিলাম ঠিক। তারপরে এখন ইংলিশ ক্লাব ভালো করছে, এটা শুনে আমার ভালো লাগে যে এটা আমার হাতে কনস্টিটিউশন থেকে শুরু করে এভরিথিং। এবং এখানে একটা কথা না বললে আসলে অন্যায় করা হবে রিগার্ডিং দ্য মনোগ্রাম। ইংলিশ ক্লাবের মনোগ্রামের কিন্তু একটা আলাদা কি বলে মাঝে যা আছে বা একটা আলাদা ইয়ে আছে। সেটা কালচারাল ক্লাবের মনোগ্রাম্য, কালচার ক্লাবের মনোগ্রামটা আমার হাতে ডিজাইন করা। কালচার ক্লাবের মনোগ্রামে দেখবা যে 4টা মুখ আছে। হ্যাঁ, 4টা মুখ আছে। ওইটা হচ্ছে কাণ্ঠিক, আঙ্গিক, যান্ত্রিক, বাচিক। হ্যাঁ, অর্থাৎ একটা হচ্ছে গান, একটা হচ্ছে আবৃত্তি, একটা হচ্ছে যন্ত্রসঙ্গীত। হ্যাঁ, এই জিনিসগুলোকে মিলে করা। আমি বললাম যে ইতিহাস অনেকেই জানবে না, এগুলো লেখাও থাকে না, এই কারণে হয়তো একটু বললাম। ইংলিশ ক্লাবের মনোগ্রামটা কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে, একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম আমরা, সেই প্রতিযোগিতার বিচারক ছিলেন আমার যতদূর মনে পড়ে গাজী আজমল স্যার, আর হচ্ছে ফাদার বকুল, আর সম্ভবত রীতা, আমার যতদূর মনে পড়ে। এই 3জন মিলে আমরা অনেকের কাছ থেকে সংগ্রহ করে আমরা এই নটরডেম ইংলিশ ক্লাবের মনোগ্রামটা বানিয়েছিলাম। সেটা শুভাশিস নামে একটা ছেলে করেছিল। সে এখন সে একটা লাইভ করছে, আমি জানি যে সে খুব ভালো করছে ইন টার্মস অফ ক্রিয়েটিভ লার্নিং। সে পরে আইবিএ তে পড়ালেখা করেছিল, এখন ইউকে তে পড়ালেখা করার জন্য এসছে। ও এটা করেছিল এনডিইসি। এই এনডিইসি টোটালটা দেখবে ইয়েতে লেখা, কি বলে 7টা কালারে লেখা। এনডিইসি ইয়েটা 7টা কালারে লেখা, বইটা ওই 7টা কালার দিয়ে আমরা 7টা কন্টিনেন্ট বুঝিয়েছি। আর চারিদিকে 4টা দাগ আছে, ওই 4টা দাগ দিয়ে বক্সটা করা। ওই বক্সটা দিয়ে লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং 4টা যে স্কিলস অফ ইংলিশ সেইটা বুঝিয়েছি। হ্যাঁ, ওই দিয়ে এনডিসি লেখাটা হয়েছে, এবং এমন ভাবে করা হয়েছে যে যে কেউ এটা হাতে নিজে লিখতে পারবে, আঁকতে পারবে। এটার জন্য মানে যে খুব বড় আর্টিস্ট হইতে হবে এমন কোনো কথা নাই, ইজি টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইংলিশ ইজ এভরি। তো এই স্মৃতি যখন মনে হয় তখন ভালো লাগে যে একটা নতুন ক্লাব তৈরি করেছিলাম, সেই ক্লাবটা অনেক বড় ক্লাবে পরিণত হয়েছিল। বিশাল বড় লাইন হইতো আমাদের, যে আমরা শনিবার দিন, শুক্রবার দিন, শনিবার দিন আমরা ওয়ার্কশপ গুলো করি বা করতাম, জানি না এখনো তো বোধহয় তাই হয়। এবং আমরা মানে এই যে ইয়েগুলো করতাম, সবাই খুব সুন্দর করে লাইনে দাঁড়াতো। হ্যাঁ, বিশাল বড় লাইন হয়ে যেত। তো সেই বড় লাইনের ছবি তুলে রাখতাম আমরা, যে দেখো নটরডেম কলেজের ছেলেরা কত সুন্দর করে বসে তারপরে শিখছে। এবং আমাদের রীতিমতো
আমরা পাবলিকেশন করেছিলাম ক্লাব ডে উপলক্ষে। আমরা বিভিন্ন ধরনের আহ, কি বলে বানিয়েছিলাম কার্ড, প্রিপোজিশনের উপরে কার্ড, তারপরে হচ্ছে তোমার গ্রামাটিক্যাল টেন্সের উপরে কার্ড, সেগুলো হটকেকের মতো বিক্রি হয়ে গেল। 5 টাকা করে এক একটা কার্ড বিক্রি করা হয়েছে, হটকেকের মতো বিক্রি হয়ে গেল। তো মানে তখন দেখলাম যে না, আসলে মানুষ যদিও ইংলিশ ক্লাব ডিল করে খুব কাঠখোট্টা জিনিস, গ্রামার, প্রনাউন্সিয়েশন, হোয়াটএভার, এই ধরনের ইস্যুগুলো নিয়ে ডিল করেছে বা করে, কিন্তু তারপরেও মানুষ সেগুলো যেহেতু জানার ব্যাপার আছে, যেহেতু স্কিলের ব্যাপার আছে, এগুলো মানুষ শিখতেছে, ছাত্ররা শিখতেছে। তো তারা সেইগুলো খুব এনজয় করতো, আমি দেখতাম যে খুব এনজয়। আর এখন তো তারা ফেস করছে এবং আমাদের ছেলেরা ভালো করে। আমরা প্রথম যেটা শুরু করেছিলাম প্রেজেন্টেশন কম্পিটিশন। সচ্ছল নামে আমাদের একটা ছেলে ছিল, খুব ভালো প্রেজেন্টেশন। আমি দেখি তুমি এগুলো পারো কি করে, আমি তো এত ভালো মানে চিন্তা করতে পারি না যে তুমি এটা চিন্তা করতে। এইটুকু বলতে পারি যে ইংলিশ ক্লাব করার পরে আমি দেখেছি যে ইংলিশ ক্লাবে এমনও কিছু ছেলে ছিল যারা আমার থেকে অনেক বেশি ইংলিশ, which is really good, ভালো। খুব সুন্দর কিছু কথা শুনলাম স্যারের কাছ থেকে। স্যার, আমরা পরবর্তী সেগমেন্টে যেতে যাচ্ছি এখন। আমাদের পরবর্তী সেগমেন্টের আমি নাম হচ্ছে, অনেকক্ষণ সময় নিয়ে নিলাম বোধ হয় নাকি? আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদের খুব অল্প কিছুই বাকি আছে, হয়ে যাবে, বাংলাদেশে সমস্যা অনেক নেই। রাত হয়ে গেছে, এখন আমি জানি না যে কতজন 11টা দেখতে বাজছে, পাচ্ছেন। প্রায় 10:40 বেজে গেছে। না স্যার, শুনতে ভালো লাগছে, আমাদের শুনতে ভালো লাগছে, আমরা বোর ফিল করছি না একদমই। আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্ট, পররাষ্ট্র ক্যাডার এবং বিসিএস কথন। আপনার জন্য একেবারে একদম আপনার জন্যই জানি সেগমেন্টটি তৈরি করা আমাদের। এর সম্পর্কে যে প্রথম প্রশ্নটি ছিল সেটি উত্তর আপনি ইতিমধ্যে দিয়েছেন, যে ফরেন ক্যাডার কেন আপনি পছন্দ করবেন বা আপনি কেন প্রায়োরিটি দিচ্ছেন শিক্ষার্থীদের জন্য। তো আমরা জানতে চাচ্ছি পরের প্রশ্নটি, সেটি হচ্ছে স্যার, আমরা দেখতে আমি পাই। আসলে না ফরেন ক্যাডার বলে প্রায়োরিটি দিচ্ছি না, আচ্ছা আচ্ছা আমি অ্যাজ আ হোল বিসিএস প্রায়োরিটি দিচ্ছি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অ্যাজ আ হোল বিসিএস প্রায়োরিটি দিচ্ছি এই কারণে না যে বিসিএস খুব ভালো জব বা বিসিএস এর চাকরিতে অনেক বেশি সিকিউরিটি আছে, এগুলো কমন কথা, এগুলো সবাই জানে। আমার বলার জায়গাটা একটু অন্য। আহ, এই ধরনের মানে আমরা যে সরকারের কাজগুলো করি, সরাসরি সরকারের তো না, দেশের প্রতি অবদান। আমাদের অনেকের অনেক সমালোচনা আছে, আলোচনা আছে। আমি নিজেও যখন ছাত্র ছিলাম তখন অনেক হয়তো সমালোচনা করেছি, এটা ঠিক না, এটা ঠিক না, রাস্তা ঠিক নাই, ঘাট ঠিক নাই, জানলা ঠিক নাই, কেন। আমরা মানে আমার মতবাদের ক্ষেত্রে তো এটা কমন, যেটাকে আমি খুব কমন হিসেবে ধরি, সেটা হচ্ছে ব্রেন। আমার বাংলাদেশের মানে আমাদের সেই সামর্থ্য আছে কিনা জানি না, কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ছাত্র বাইরে গিয়ে অন্য দেশকে সার্ভ করে, অন্য দেশের জন্য সার্ভ করে, দেশটা কি। স্যার, আজকাল দেখা যায় যে অনেকেই বিসিএস এর প্রতি আগ্রহী হচ্ছেন। তো অনেকেই দেখা যাচ্ছে বুয়েট থেকে পাশ করছেন, কিংবা কোনো ভার্সিটির পিওর সায়েন্সের সাবজেক্ট কিংবা এই টাইপের সাবজেক্ট নিয়ে পাশ করে বের হয়ে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছেন এবং তারপর প্রশাসনে কিংবা পররাষ্ট্র ক্যাডারে চলে যাচ্ছেন। তো এই যে এই ব্যাপারটা তাদের কি কোনো সমস্যা হচ্ছে পরবর্তীতে? কারণ আমরা জানি যে এই সংক্রান্ত কিছু বিষয় আছে। যদি পররাষ্ট্র ক্যাডারে যদি কেউ যায়, সে যদি ঢাকা ভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশন সাবজেক্টটি যদি সে পড়াশোনা করে যায়, তাহলে বোধহয় তার জন্য একটু সুবিধাজনক জায়গা, অথবা ইংলিশে যদি সে পড়াশোনা করে যায়। তা না করে বুয়েট থেকে পাশ করে অথবা ভার্সিটির ফিজিক্সের মাস্টার্স শেষ করে তারপর সে বিসিএস দিয়ে চলে যাচ্ছে ক্যাডার গুলোতে। আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনার মতামত কি, তারা কি ঠিক করছে? এটার ভালো দিক, আমি মন্দ দিক বলবো না, এটার আসলে দুটো দিক আছে। হ্যাঁ? প্রথমত হচ্ছে আমি একেবারেই মনে করি না যে এতে কখনো
ক্যাডারের খারাপ কিছু, ক্যাডারের ভালো। কেন বলছি? যে ইঞ্জিনিয়ার সে একবার কিন্তু নিজেকে ভর্তি পরীক্ষায় প্রমাণ করেছে যে সে তার কোয়ালিটি আছে। যে ডাক্তার সে একবার কিন্তু ভর্তি পরীক্ষায় প্রমাণ করেছে যে সে ভালো, হ্যাঁ, নইলে তো সে ডাক্তারিতে চান্স পেত, সে নইলে তো অবশ্যই। সে ইঞ্জিনিয়ারিং এ চান্স পেত। তো তারা যদি ফরেন সার্ভিসে আসে তাতে ফরেন সার্ভিসের উপকারী হয়, অপকার হয় আমি বলবো না, কারণ তাদের ইঞ্জিনিয়ারিং সেন্স মে বি ইউজড, নিশ্চয়ই তারা তাদের নেগোসিয়েশনে, ডিসিশন মেকিং এ নেগোসিয়েশনে, ডিসিশন মেকিং এ তারা এটা ব্যবহার করে। হ্যাঁ, তো আমি এটাকে খারাপ চোখে দেখি না, একেবারেই খারাপ চোখে দেখি না যে ডাক্তার হয়েছে সে কেন ফরেন সার্ভিসে আসবে বা কেন ইয়ে সার্ভিসে আসবে। বরং আমরা দেখেছি অনেক ভালো ইঞ্জিনিয়ার আছেন, অনেক ভালো ডাক্তার আছেন যারা আমাদের সার্ভিসে এসে ভালো করেছে, কারণ তার জ্ঞানটা তো আছে, তার জ্ঞানটা তো কাজে লাগে। সেটা আমি অস্বীকার করি, এটা ভালো দিক আছে। তবে মানে একটা জায়গায় আমার মনে হয় কি যে তার জন্য মানে তাকে ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্য তিনি তো এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি ডাক্তার হবেন, তো তাকে ডাক্তার হিসেবে গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকারের যে ব্যয়, এটা কিন্তু একটা বিশাল পরিমাণ। আমাকে ইংরেজিতে পাশ করানোর জন্য কিন্তু আমার সরকারের একটা ভালো ব্যয় হয়েছে। ভাই আমি বেতন দিয়েছি কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার মনে আছে যে আমি প্রথম মাসে যখন প্রথম ভর্তি হয়েছিলাম তখন 4,200 টাকা দিয়েছিলাম। তারপরে প্রতি বছর আমাকে 2,700 টাকা করে দেওয়া হতো। যেহেতু আমি হলে থাকতাম না, হলের সিট ভাড়া তখন ছিল 3 টাকা। এবং এই এই জিনিসগুলো যদি আমি একটু ভেবে দেখি যে আমি টোটাল কত টাকা ব্যয় করেছি, 1 লাখ এট বেস্ট, যদি আমি দিই 1 লাখ, এর বেশি কিন্তু আমার ব্যয় হয় না। আবার আমি ভালো রেজাল্ট করেছি দেখে আমাকে সাথে সাথে বৃত্তি হিসেবে আমাকে 8,000 টাকা, 10,000 টাকা, কত টাকা ফেরত দিয়ে দিচ্ছে। কিন্তু গভর্নমেন্ট তো আর ওই আমার জন্য যে টাকাটা ব্যয় করেছে সেই টাকা দিয়ে তার শিক্ষকদের বেতন সমস্ত কিছু তার চালানো সম্ভব হয়নি। গভর্নমেন্টের আমার জন্য যে ব্যয়টা ছিল সেই ব্যয়টা সঠিকভাবে আমি রিটার্ন করবো কি? ডাক্তার যে আছে, যে বা যে ইঞ্জিনিয়ার আছে, সে যদি সেই জায়গায় রিটার্ন করতো তাহলে যদি বেশি আসে, এই কথাটা এরকম ভাবে বলা যেতে পারে যে তাহলে যদি বেশি আসে। এখন এখানে আবার আমার আরো একটা কথা আছে যে আমাদের এখানে না মানে আমাদের বাংলাদেশে এখনো আমরা আমার যা ইচ্ছা আমি তা করি। ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েটে নর্ডার্ন কলেজে যখন গিয়েছি আমার যদি আর্টসেরই ব্রেইন হয় তাহলে আমার সে সময় আর্টসে পড়া উচিত ছিল। কিন্তু তখন কি আমার কথা যে না না না, ওই যে তুমি এত ভালো মার্কস পাইছো, লেটার পাইছো, 5টা লেটার পাইছো, 6টা লেটার পাইছো, তাহলে তো তোমাকে ইয়েতে যেতে হবে, সায়েন্সে যেতে হবে। সায়েন্সে না হলে ইউ উইল নট বি ট্রিটেড অ্যাজ আ গুড স্টুডেন্ট। আমি কি আমার কথাটা বুঝাতে পারছি? তো এই কারণে আমার যা পড়তে ইচ্ছা সেটা আমি পড়তে পারি। এমন হতে পারে যে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হচ্ছে তাদের মধ্যে অনেকে এরকমও আছে যে না তার বাবা মা তাকে বলেছে যে তোরে বাবা বুয়েট থেকে পাশ করতে, বা তোকে ইঞ্জিনিয়ার হতে হবে বা তোকে ডাক্তার হতে হবে। তখন সেও চিন্তা করেছে, পরীক্ষা দিয়েছে, ভালো ছাত্র, চান্সও পেয়েছে, কিন্তু তারপরে সে হয়তো চিন্তা করেছে যে না আমার এই কাজটা করে হয়তো এই ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং এর যে টেকনিক্যাল কাজগুলো সেই কাজগুলো করে হয়তো আমি ওই রকম মানসিক শান্তি পাবো, তখন সে হয়তো চেঞ্জ করছে। এই কারণে আমি বললাম যে এটা ভালো দিক খারাপ দিক দুটি আছে। তবে আমি নিঃসন্দেহে এইটুকু বলতে পারি যে যারা আমাদের আসে তাদেরকে দিয়ে সার্ভিসের উপকার বই অপকার, এইটা আমি মানে গ্যারান্টি সহকারে তোমাকে বলতে পারি। কারণ তাদের আমি আমার ঢাকায় আমার যিনি ইমিডিয়েট ডিজি ছিলেন উনি একজন ইঞ্জিনিয়ার ছিলেন,
ওনার সাথে কাজ করার একরকম প্রক্রিয়া ছিল, হ্যাঁ, ওনার সাথে কাজ করার মধ্যে কাজের একরকম ধরন ছিল। অনেক ক্ষেত্রে আমরা ডিসিশন ওনার কাছে রাইট অ্যাওয়ে পেয়েছি, যে এইটা মানে ওনাদের চিন্তাধারাটা তখন থাকে হচ্ছে দিস সমস্যা দিস সমাধান শেষ। আবার অনেকে যারা হয়তো ওই টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, তারা হয়তো ওইভাবে চিন্তা না করে চিন্তাটা এরকম করেন, এই সমস্যা তাহলে তার এই 3টা সমাধান আছে বা এই 4টা সমাধান আছে, এর মধ্যে তুমি কোনটা সাজেস্ট করো। আমার বর্তমানে আমি যার সাথে কাজ করছি, আমার অ্যাম্বাসেডর যিনি আছেন আমার রাষ্ট্রদূত এখানে, উনি একজন অসাধারণ অসাধারণ ব্যক্তি। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি, যে কিভাবে ইন্টারন্যাশনাল ফোরামে কথা বলতে হয়, কিভাবে মানুষের কাছ থেকে, সহজ কথা, অন্য দেশের মানুষের কাছ থেকে তোমার ডিসিশনটা আদায় করে নিতে হয়, ভালোবাসাটা আদায় করে নিতে হয়, যেন তোমাকে সবাই সমীহ করেছে, যে না বাংলাদেশের অ্যাম্বাসেডর যা বলবে সেটার একটা কারণ আছে। এই 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 জায়গাগুলো মানে সেখানে আবার একটা অন্যরকম, স্যারেরও আবার দেখলাম যে স্যারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাকাউন্টিং। বিসিএস আসলে সর্বসাধারণের জায়গা, এখানে আমি মনে করি না যে এখানে খুব টেকনিক্যাল ভাবে আসলে খুব বেশি ইয়ে হবে, এমন কোনো কথা নাই। তবে নিঃসন্দেহে ইন্টারন্যাশনাল রিলেশন যদি আগে জানতাম তাহলে হয়তো আরো ভালো হতো। জানি না সেটা মানে আমার পরবর্তী জীবনে আমার সাকসেস, আমার সেগুলো তখন বলে দেবে যে আমি পরে এখানে এসে শিখে যেটা করেছি সেটা ঠিক আছে, কারণ এখানে যে জ্ঞানটা আমি পেয়েছি সেটা হচ্ছে একেবারে ডাইরেক্টলি অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। আর হয়তো আমি পড়লে সেটা বুকিশ নলেজটা বেশি হতো। ভালো মন্দ দুই দিকই আছে রে ভাই, আমি মানে ওইরকম ভাবে বলবো না যে টেকনিক্যাল ক্যাডারের টেকনিক্যাল সাবজেক্ট থেকে পড়ে সেখানে আসা উচিত, এটা ঠিক হবে। জি স্যার, আমরা জানতে পারলাম অনেক কিছুই বিসিএস নিয়ে আপনার নিজস্ব কিছু অভিমত। আমরা যাচ্ছি পরের সেগমেন্টে, দর্শকের কথা সেগমেন্ট। আমরা যেহেতু বাংলাদেশে রাত যথেষ্ট হয়ে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, আমরা গুটি কয়েক প্রশ্ন নেব দর্শকদের কাছ থেকে। যারা দেখছেন অনুরোধ করছি, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিশোর স্যারের কাছে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমরা স্যারের কাছে আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো। যেহেতু সময় কম তাই একটু আমরা প্রশ্ন বাছাই করেই আমরা স্যারের কাছে তুলে ধরছি। একটা প্রশ্ন চলে এসছে, সেটি হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ লিখেছেন, স্যার ডু ইউ থিঙ্ক নটর ডেম কলেজ ইজ স্টিল দ্য বেস্ট ইন বাংলাদেশ? আপনার কি মনে হয় স্যার, এখনো কি বেস্ট আমরা? নিঃসন্দেহে, কারণ নটর ডেম কলেজে একটা ছেলের সার্বিক ডেভেলপমেন্ট, সার্বিক বিকাশ সাথে নটর ডেম তো সেই জায়গা থেকে সরে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি নিঃসন্দেহে নটর ডেম কলেজ বাংলাদেশের, মানে এখন আমি এটা নটর ডেমিয়ান হিসেবে বলছি যে বাংলাদেশের শ্রেষ্ঠ, কিন্তু আসলে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কিন্তু একেবারেই পার্সোনাল। তুমি তোমার জায়গায় কতটুকু সাকসেস, আমি আমার জায়গায় কতটুকু সাকসেস। যে প্রশ্ন করলো কি জানি নাম বললে, আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহর জায়গায় কতটুকু সাকসেসফুল সেটার উপরে ডিপেন্ড করে যে নটর ডেম কতটুকু সাকসেসফুল, ঢাকা বিশ্ববিদ্যালয় কতটুকু সাকসেসফুল, অন্য কলেজ কতটুকু সাকসেসফুল। এটা একেবারেই পার্সোনাল, ওইভাবে আসলে সিগনিফাই করা বা একেবারে ইয়ে করে দেওয়া ঠিক না। তবে যদি ওই রকম বলো তাহলে আমি কিছুটা তো মানে কি বলে স্বার্থপর হবই, বা কিছুটা আমি এক এক কেন্দ্রিক হবই যে নটর ডেম কলেজ ইজ দ্য বেস্ট। স্যার রিতা ম্যাম আমাদের সাথে এখনো যুক্ত আছেন। ম্যাম লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইওর কোম্পানি। ম্যামকে অনেক ধন্যবাদ, অনেকক্ষণ ম্যাম আমাদের সাথে যুক্ত আছেন। ম্যাম মানে থাকলে ইয়ে লাইনে থাকলে ভালো হতো, ম্যাম আমার সম্বন্ধে বলতে পারতেন যে হাই, মানে আমার সাথে আসলে ম্যাম খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, কলেজের
অনলাইন ক্লাস নিয়ে ম্যাম বলেছিলেন আমাদেরকে। আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম ম্যামকেও যে আমাদের সাথে যুক্ত আমি থাকবার জন্য। বলেছিলাম, ম্যাম আপনি যদি থাকেন তাহলে ভালো হয়, বা অন্য কেউ থাকলে যারা আমাকে চেনেন জানেন তারা থাকলে ভালো। আমি জানি না আজকে কতজন দেখলো, বাট অনেক কথাই বলেছি যেটা হয়তো কোনো জায়গায় কোনো সময় বলি। স্যার, আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন যুক্ত আছেন আমাদের সাথে। দর্শক, আহ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। অনুভূতি জানালেও আমরা স্যারের কাছে পৌঁছে দেবার চেষ্টা করব। রাত যথেষ্ট হয়েছে, 10:54 বাজে বাংলাদেশে, যথেষ্ট সময় পার হয়েছে। অনেকেই আমাদের সাথে যুক্ত আমার ছিল, এখানে অনেক এখনো আলো দেখো, এখনো বিকেল। আমাদের এখানে তো রাত 9টা পর্যন্ত বিকেল, 9টা 9:30 পর্যন্ত। ও হ্যাঁ, ওর তো নর্থ পোলের কাছাকাছি অনেকটা, অনেক উত্তর দিকে, এই জন্যই আলোর ব্যাপারটি। তারপর আর কোনো প্রশ্ন কি আছে কারো? তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আর কারো কোনো প্রশ্ন আমরা পাচ্ছি না। আমরা চলে যাব আমাদের লাস্ট সেগমেন্টে, যে সেগমেন্টে আচ্ছা আরেকটা প্রশ্ন এসেছে সর্বশেষ, পড়ে যাই। সেটি হচ্ছে আব্দুল্লাহ পাঠিয়েছে, স্যার আপনি কি শিক্ষক হিসেবে আবার নটরডেমে আসতে চাইবেন? এটা তো আসলে বাস্তবতা না। আমি সত্যিকার অর্থে আমার চাকরি চেঞ্জ হয়েছে 4 বার বলতে পারি, হ্যাঁ। আমি প্রথমে জয়েন করেছি নটরডেম কলেজে, তারপরে আমি জয়েন করেছিলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নটরডেম কলেজ ছাড়ার সাথে সাথে। তারপরে আমি জয়েন করেছিলাম অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে 30তম বিসিএস এ, তারপরে 31তম বিসিএস এ ফরেন সার্ভিস। এত চেঞ্জ করে এসে গেছি না, মানে এত মানে আহ, সিদ্ধান্ত বদল হয়েছে বারবার। এখন আর সিদ্ধান্ত বদলের কোনো সম্ভাবনা নাই, কারণ আহ, যে কাজই যখন করি সেটাকে তখন ভালোবাসি। নটরডেমে নিঃসন্দেহে ফিরতে চাইবো এইভাবে যে আহ, যদি কখনো নটরডেমের ছাত্রদের সাথে কোনো কিছু শেয়ার করার সুযোগ হয়, যেমন আজকে এডভাইবের মাধ্যমে হলো, সেরকম যদি হয় দ্যাট মেবি ডান। আমার আমার কথায় যদি কেউ উৎসাহিত হয়, যদি কেউ মনে করে যে না আই এম গেটিং সামথিং, আমার কিছু অর্জন হচ্ছে, কিছু পাওয়া হচ্ছে, আমার জীবনে সেটা কাজে লাগবে, এটাই বড় কথা। এখন মানে নটরডেমে ফেরত যাওয়া তো আর মানে কোনো ইয়ের মধ্যে হবে না। তবে নটরডেমে বারবার যেতে চাই, নটরডেমের ছায়াতলে বারবার যেতে চাই, সেটাই। একজন লিখেছে, শেখ শাবাব জাদিদ লিখেছেন যে আপনার ক্লাস করার সুযোগ হয়নি, কিন্তু সে চায় আপনার ক্লাসটি যদি করতে পারতো এখন কোনোভাবে। আজকে আপনার লাইভ দেখে তার এটা মনে হয়েছে, অনুভূতি। এই ক্লাসে হইলেও তো এরকমই হতো, মনে করো এটাই ক্লাস হয়ে গেছে, আমি তো অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। যদিও আমার জ্ঞান দেওয়ার বয়স এখনো হয় নাই, আমার অনেক ছোট আমার জীবনটা। তো তারপরেও যেহেতু মানে রীতা ম্যাডাম ওরকম ভাবে ধরেছিলেন, এবং আহ, ওই নটরডেমের ছেলেদের কাছে বারবার ফিরে যেতে আমি বারবার চাই, খুব স্বাভাবিক। সেটা আমার ছাত্র হোক, আমার পরের প্রজন্ম হোক, যারা আমার ছাত্র না তারা হোক, বা যারা শিক্ষক আছেন ওখানে, সিনিয়র যারা আছেন তারা হোক, আমার বারবার ফিরে যেতে কোনো। স্মৃতিগুলো আসলে ভুলে থাকা যায় না, এটা জীবনের একটা অংশ জুড়ে ছিল, আপনার সত্তা জুড়ে ছিল, এটা আসলে আমার অর্জনের একটা বড় সময় না, যেমন 5.5 বছর শিক্ষকতা করেছি, আহ, 2.5 বছরের মতো অন্যভাবে যুক্ত থেকেছি, মানে ছাত্র হিসেবে 1 বছর 8 মাস বা 2 বছর যাই বলো, তারপরে আবার ল্যাব ব্রাদার হিসেবে 6 মাস। তো আলটিমেটলি আমার জীবনের বয়সী বা কত হয়েছে, তার মধ্যে যদি প্রায় 8 বছর কাটে, একটা বড় সময়। এবং এটা বুঝদার 8 বছর, এমন না যে বাচ্চা কালে ছিলাম কিছু মনে টরে নাই,
সেটাও তো না, আমরা ইন্টারমিডিয়েটের সময়টা সবাই মনে করি। আর নটরডেমের সমস্ত স্মৃতি কিন্তু ক্লাসে, হ্যাঁ, যেহেতু আমরা ক্লাসে থাকি, ক্লাসে থেকে দেখি, সমস্ত স্মৃতি কিন্তু ক্লাসে। আমার শিক্ষকতার ইয়েও স্মৃতিও ক্লাসে। এত ভালো ভালো স্মৃতি, এগুলোকে তো আসলে কোনোভাবে ভুলে থাকা যায় না। ভুলে থাকা যায় না। So, আমি মনে করি যে নিঃসন্দেহে নটরডেম কলেজে থাকা বা নটরডেম কলেজের সাথে ভালো লাগা এগুলো থাকবেই। স্যার তাহলে আমরা চলে যাই আমাদের সর্বশেষ সেগমেন্টে, এডভাইস আরো ভাবনা। সেগমেন্ট আছে? লাস্ট সেগমেন্ট এটা, একটাই প্রশ্ন, এডভাইস ভাবনা। আমি বোধহয় সর্বোচ্চ আমি 1 ঘন্টা 45 মিনিট ধরে আছি। মানে আমি সবচেয়ে বেশি কথা বলি আর কি। না স্যার, আমরা অনেক কিছু জানতে পেরেছি। আমি শিওর যে যারা দেখেছে তারা অনেক অনুপ্রাণিত হয়েছে, আপনার জীবনে নানান বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে। সর্বশেষ প্রশ্ন নির্সভাধিকারী স্যারের কাছে, এডভাইভের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করবেন? এডভাইভকে আজকে অনেকক্ষণ দেখলেন, আমরা প্রায় 1.5-2 ঘন্টা আমরা কথা বললাম এডভাইভ নিয়ে, আপনি কিছু কিছু জেনেছেন ইতিমধ্যে। এডভাইভকে আপনি কোন জায়গায় দেখতে চাইবেন সামনের দিনগুলোতে? আমার কাছে এডভাইস মনে হয়েছে যে আমি যেমন নটরডেম কলেজ ছাড়ার ঠিক পরপর, যেহেতু আমি কালচারাল কাজকর্ম বেশি করতাম, যার কারণে আমার হয়তো কালচারাল অর্গানাইজেশন ছিল, তোমাদের একটা অন্য প্ল্যাটফর্ম হয়েছে। দিস ইজ আ গুড প্ল্যাটফর্ম, ইউনিক প্ল্যাটফর্ম, নতুন কি বলবো, টেকনোলজি ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম। এবং তোমরা এই যে মানুষকে বিভিন্নভাবে জানাও, বাইরে পড়তে আসা, জ্ঞান অর্জন করতে হলে শুধু চীন পর্যন্ত যাও, তাই না? তো সেই জায়গা থেকে তোমাদের এই অ্যাক্টিভিটি গুলো নিঃসন্দেহে অত্যন্ত কাজে লাগে ছাত্র, নো ডাউট। আর আমাদের নিয়ে এই ধরনের মানে ইয়ে করা, নো ডাউট, মানে আমাদের জহর স্যারকে নিয়ে করা হয়েছে। জহর স্যার তো মানে জহর স্যার, জহর স্যারের তুলনা জহর স্যার। আর পরবর্তীতে নতুন প্রজন্মের রেজা ভাইকে নিয়ে করা হয়েছে, রেজা স্যারকে নিয়ে করা হয়েছে। তো এই এই তোমাদের মধ্যে বৈচিত্র্যটা আমার খুব ভালো লাগছে। তারপর মার্লিন ম্যাডাম আর এডিন ম্যাডামকে একসাথে তোমরা নিয়ে আসলা। তো এটা মানে ছাত্রদের কাছে তোমাদেরকে মানে যাদেরকে তোমরা আনছো তাদেরকে বারবার দেখলে নিশ্চয়ই তাদের ভালো লাগবে, no doubt। মানে আমি জহর স্যারের কয়েকটা কথা চিন্তা করি, খুব তার কথাগুলো ক্লাসে যেভাবে স্যার বলতেন সেইভাবেই স্যার কিন্তু এসছেন। তো আমি অন্য জবের কারণে চলে এসেছি, বা আমি এখন একটা ডিফারেন্ট ট্র্যাকে আছি, সেটা একরকম বিবেচনা। আবার যারা চলে গেছেন নটরডেম কলেজ থেকে, নাই এখন, যেমন গাজী আজমল স্যার আছেন, এরকম আরো যারা শিক্ষকরা যারা চলে গেছেন, আমাদের দাস স্যার আছেন কেমিস্ট্রি পড়াশোনা। তো তাদের কথাগুলো যদি আবার শোনা যায়, এদের কথাগুলো যতদিন আমরা ধরে রাখতে পারবো, ম্যাডামও আজকে আছেন, আর কিছুদিন পরে হয়তো চলে যাবেন, তাকেও যতদিন আমরা ধরে রাখতে পারবো, মানে কোনো একটা প্ল্যাটফর্মে যদি এরকম ভাবে ধরে রাখা যায়, তাহলে নতুনরা অ্যাটলিস্ট জানতে পারবে যে আগে এরকম ছিল, আগে নারায়ণারা ছিলেন, এখন আমাদের কাছে এনারা আছেন। তো তখন আমার যা মনে হয়, ভালোবাসার ব্যাপ্তিটা অনেক বেশি, ভালোবাসার জায়গাটা অনেক বেশি ছড়ায়। আমার সেই জায়গা থেকে এডভাইভের এই ধরনের অ্যাক্টিভিটি খুবই ভালো লেগেছে। ধন্যবাদ স্যার। আমরা চেষ্টা করব সামনের দিনগুলোতেও আমরা এই প্রিয় মুখদের, এই প্রিয় দর্শনদের ধরে রাখতে, তাদের কথাগুলো তাদের কাজকর্মের মাধ্যমে তুলে আনতে পারি। আমরা আশীর্বাদ প্রার্থী আপনাদের কাছে আসলে। দেখুন, আমার সবসময় তোমাদের জন্য গুড উইশেস থাকবে, তোমরা ভালো করো, ব্যক্তিগত জীবনে তোমরা ভালো করো, আর দেশের জন্য কাজ করো, দেশকে ভালোবাসো। দেশকে ভালোবাসলে আলটিমেটলি, আর আমি একটা জিনিস বিশ্বাস করি, কারোর মধ্যে যদি স্কিল থাকে, কারোর মধ্যে যদি নিজেকে নিজেকে ঠিকভাবে প্রকাশ করার ক্ষমতা তৈরি হয়, তাকে কেউ কখনো থেকে
তো সেই ক্ষেত্রে তোমরা এডভাইভে যারা কাজ করছো একটা নতুন প্ল্যাটফর্ম করেছো এবং তোমরা যারা নটরডেমের সাথে কোনো না কোনো ভাবে যুক্ত আছে তারা জীবনে কিছু না কিছু হবেই। নটরডেমের শিক্ষার্থীরা বিভিন্ন সময় নিজেরা হয়ে দেখিয়েছে, ভবিষ্যতেও হবে আর হচ্ছে। আশা করি তোমাদের আমাদের কাছে কিছু শুনে যদি তোমাদের একটুও ভালো লাগে, কোনো কিছু হতে ইচ্ছা করে, দেশকে ভালোবাসার জন্য এগিয়ে যেতে ইচ্ছা করে, তাহলে সেটা আমি আমাদের দেশপ্রেমটা খুব দরকার, সকলের মধ্যে দেশপ্রেমটা খুব দরকার। আমাদের স্বাদ অনেক, আমাদের হয়তো সামর্থ্য এখনো তৈরি হয়নি বা হচ্ছি, কিন্তু এইটুকু বিশ্বাস করি যে আমরা পৃথিবীতে অনেক কিছু করতে পারি বা করছি, যেটা অনেক বেশ সাহস। ধন্যবাদ স্যার। এই গুড উইশিং গুলো হয়তো আমাদের সামনের দিনগুলোতে প্রেরণা যোগাবে, আমরা সামনে এগিয়ে যাবার একটি প্রয়াস পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি পুরো 1 ঘন্টা 51 মিনিট চলছে, 52 মিনিট চলছে আমাদের সাথে সময় দিচ্ছেন। এত ব্যস্ততার মাঝেও আমাদের জন্য একটু সময় আপনি আমাদেরকে দিলেন। আমরা যথেষ্ট উপকৃত হয়েছি বলেই আমার ধারণা। আপনার জীবনের গল্পের ভাঁজে ভাঁজে যে বিচিত্র সব অভিজ্ঞতা এবং অদ্ভুত সব অনুপ্রেরণাগুলো আপনি আমাদেরকে দিয়ে গেলেন কি সাবলীল ভাষায়, সেটি দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি আশা করি। স্যারের প্রতি অনেক অনেক শুভকামনা রেখে আমরা আজকের মতো স্যারকে বিদায় জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। সবাই ভালো থেকো, আপনারা সবাই ভালো থাকবেন। নটরডেমে যারা আমার সিনিয়র শিক্ষকরা আছেন তারা সবাই ভালো থাকবেন। জুনিয়র যারা নতুন জয়েন করেছে তাদের কাছে খালি এইটুকুই বলবো যে জীবনের একটা বড় অর্জন হয়েছে, এখন দেবার পালা। তারা যেন সেইভাবেই নটরডেমকে নেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কোভিড-19 সময় সাবধানে থাকবেন এবং সাবধানে থেকে আশা করি দ্রুতই আবার, আমাদের তো একে অপরের সাথে কাছাকাছি না হয়ে কথা বলতে ভালো লাগে না, আমাদের সমাজ ব্যবস্থা তা বলে। তো সেই অবস্থানে আমরা আশা করি দ্রুতই ফিরে যেতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। আমার জন্য সবাই আপনারা দোয়া করবেন, আমার জন্য গুড উইশেস রাখবেন যে আমি যে কাজ করার জন্য বা যেভাবে এখন নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি, ভালো কিছু করার জন্য, দেশের জন্য কিছু করার জন্য, এই আমার কাজের স্পৃহা যেন সবসময় বলবৎ থাকে এবং আপনাদের কাছ থেকে সবসময় গুড উইশেস পেলে নিঃসন্দেহে অসাধ্যকে সাধন করতে পারি। ধন্যবাদ স্যার। আপনাকে শুভরাত্রি জানিয়ে আমরা শেষ করছি। টেকনিক্যাল টিম স্যারকে স্ক্রিন থেকে ঠিক আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে এসেছি একদম শেষ পর্যায়ে। আমাদের আজকের এডভাইভ ছিল বাংলাদেশ সরকারের যে দূতাবাস রয়েছে ফ্রান্সে, প্যারিসে, সেখানকার ফার্স্ট সেক্রেটারি আমাদের নির্ঝর অধিকারী স্যার। তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি আমাদের বাংলাদেশের প্রখ্যাত অধ্যাপক প্রফেসর নিরঞ্জন অধিকারী স্যারের ছেলে। তাকে সাথে নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি ছিল খুবই প্রাণবন্ত। আমরা সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। ফরেন ক্যাডার শুধু না, আমরা বিসিএস নিয়ে অনেক কিছু জানতে পারলাম। আশা করছি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। পাশেই থাকবেন এডভাইভের, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।